তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে। আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। অন্যদিকে আলো চুপটি করে নিচে শুয়ে আছে। তার চোখের কোণায় পানি। কিসের পানি সে নিজেও জানে না। আধারের ভেতরটা ছটফটে শেষ করে দিচ্ছে। বিছানা থেকে উঠে পড়ল আধার। উঠে হুট করে আলোকে কোলে তুলে নিল। আলো ভ্যাবাচাকা খেয়ে গেল। বোকার মতো আধারের দিকে তাকিয়ে আছে। এটা তার স্বপ্ন ঘটছে নাকি বাস্তব সে বুঝতে পারছে না। আধার আলোকে কোলে নিয়ে বিছানার ওপর বসল। আমার শরীরটা তো নরম নয়, অনেক শক্ত, এখানেই ঘুমা। যেহেতু তোর নরম বিছানায় শুতে ভালো লাগে না, তাই আমার কোলে বুকের মাঝেই ঘুমা। আলো যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কানটাও কি খারাপ হয়ে গেল নাকি? আলো বুঝতে পারছে না কি দেখছে আর কি শুনছে আধারের মুখ থেকে। নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। তখন পর্যন্ত আলোকে আধার কোলে নিয়ে বসেছিল। এভাবে কি ঘুমানো যায়? তুই তো বললি। আমি কি আপনাকে কোলে রাখতে বললাম? তো আর কি করব? বিছানায় নামিয়ে দিন, আমি বিছানাতেই ঘুমাবো। আধার চুপ করে আলোকে কোল থেকে নামিয়ে দিল। আলো কোলবালিশটা মাঝে দিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। আধারও শুয়ে পড়ল বিছানার এক পাশে। আর বিড়বিড় করে বলছিল, ননসেন্স মেয়ে, মাঝে নাকি তার বালিশ দিতে হয়। এই কোলবালিশটা যদি ঘরের বাইরে না করি তো। আধার চোখ মিটমিট করে দেখছে আলো তার দিকে মুখ করে ঘুমিয়ে আছে। হালকা রোদ আলোকে ছুঁয়ে আছে। কপালে কিছু চুল এসে আলোর মুখটা কিছুটা ঢেকে রেখেছে। সাদা ধবধবে মুখটার মাঝে কালো তিনটা তিল যেন ছলছল করছে। ডান দিকে ঠোঁটের নিচে একটা তিল, নাক বরাবরের নিচে আরেকটা তিল, আর বাম দিকে চোখের অনেকটা নিচে গোল গাল একটা কালো তিল। আলোর সৌন্দর্যতা যেন এতে দ্বিগুণ হয়ে ওঠে। আধার আলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আলো যখন একটু নড়ে চড়ে উঠল তখন আধার আবার চোখ বন্ধ করে নিল। আলো হাই তুলতে তুলতে বিছানা থেকে উঠে বসল। আধারের দিকে তাকিয়ে দেখল আধার ঘুমে। আলো বিছানা থেকে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে যখন আলো বের হলো আধার আর মিটমিট করে থাকতে পারল না। হুট করেই উঠে বসল। আলো একটা নীল শাড়ি পরেছে। নীল শাড়ি, কালো পাড়। সদ্য গোসল করে আসায় আলোর চোখে কাজল লেপটে আছে। আলোর শাড়ির ওপর দিয়ে ধবধবে পেট যেন স্পষ্ট ভেসে উঠছে। শাড়ির আঁচলটা কোমরে গুজে মাথার চুল টাওয়াল দিয়ে মুছতে লাগলো, যার কারণে পেটটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আধার বিছানা থেকে নেমে গেল। আস্তে করে আলোর দিকে এগিয়ে গেল। আলোর সামনের দিকে তাকাতে আধারকে দেখতে পেল। বোধহয় সকাল 8টা কি 9টা বাজে। এত সকালে আধারকে ঘুম থেকে উঠতে দেখে আলো আকাশ থেকে পড়ল। আধার আলোর দিকে এগিয়ে যাচ্ছে। আলো পাথরের মতো ঠাঁই দাঁড়িয়ে আছে। আধার আলোর কাছে গিয়ে কোমর থেকে আঁচলের গুছাটা নিয়ে নিল। কোমরে আধার আলতো করে স্পর্শ করল। আধারের অমন স্পর্শে আলো শিউরে উঠল। চোখটাও বন্ধ করে নিল। আধার এক হাতে আলোর কোমর ধরেছে আর অন্য হাত দিয়ে আলোর গালের পাশ দিয়ে ধরে মুখটা উঁচু করে কাছে নিয়ে আসলো। আধারের নিঃশ্বাসটা আলোর চোখে মুখে লাগছে। এমন গরম নিঃশ্বাস আলো আগে কখনো পায়নি। আলোর নিঃশ্বাস ঘন হয়ে আসছে। আধার হুট করেই আলোর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ভালোবাসার পরশ পেয়ে দুজনই এক নতুন দুনিয়ায় চলে গেল। প্রায় 5 থেকে 6 মিনিট পর আলোর মনে হয় হুঁশ ফিরে এলো। আলো আধারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দূরে ঘর থেকে বের হয়ে গেল। বাইরে এসে আলো ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এক অন্যরকম অনুভূতি অনুভব করছে। আধার ভেবে উঠতে পারছে না কেন আলো এটা করলো। লজ্জায় নাকি ইচ্ছে করে? আমি কি অন্যায় করলাম? আলো কেন এমন একটা মুহূর্তে এটা করলো? ও কি সত্যি আমাকে এড়িয়ে চলেছে, নাকি যাকে ভালোবাসে তার জন্য আমাকে মেনে নিতে পারছে না? কেন? রাগে আধার নিজের হাতটা দেওয়ালে ঘুষি মারল। নিচে বসে সবাই গল্প করছে। এমন সময় আধার আলোকে চিৎকার করে ডাকছে, আলো, আলো, মনি আপা, তুমি একটু গিয়ে দেখে আসো না উনি কেন ডাকছে। আলো আপা, তুমি গেলে হতো না? আপা, দেখছো তো আমি রান্না করছি, গিয়ে একটু বলো কেন ডাকছে উনি। ঠিক আছে। মনি তাদের বাসায় 8 থেকে 9 বছর ধরে কাজ করে। পরিবারের একজনের মতোই হয়ে উঠেছে। উনি আধারকে খুবই ভয় পায়। ভয়ে ভয়ে আধারের রুমের কাছে গেল। ভেতরে না ঢুকে দরজা থেকে বলছে, সাহেব, কি লাগবে আপনার? মনিকে দেখে আধারের রাগ মাথায় উঠে গেল। আমি তোমাকে ডেকেছিলাম। আসলে আলো কোথায়? আলো আপা রান্না করছে, ওকে গিয়ে বলো আমার জন্য কফি বানিয়ে আনতে। ঠিক আছে, যাও। মনি তাড়াতাড়ি করে নিচে গেল। উনি কেন ডাকছিলেন? কফি দিয়ে আসতে বলল তোমাকে। জানতাম, তাই তো কফি বানাচ্ছিলাম। দাঁড়াও, চিনিটা দিয়ে নেই। এই নাও, কফিটা গিয়ে ওনাকে দিয়ে আসো। আমি? হ্যাঁ। আলো আপা, তুমি দিয়ে আসো, সাহেব মনে হয় রেগে আছে, তুমি যাও। ঠিক আছে। আলো ইচ্ছে করে আধারের সামনে যেতে চাইছে না। সকালের ঘটনার পর আধারের সামনে যেতে তার একটু অস্বস্তি হচ্ছে। মনি কফি নিয়ে আধারের রুমে গেল। সাহেব, আপনার কফি। আধারের রাগ আরও এক ধাপ বেড়ে গেল। রাগে গজগজ করছে আধার। আলো কোথায়? রান্নাঘরে। আধার মুখে কফি নিয়ে থুতু দিয়ে ফেলে দিল। এটা কফি? কে বানিয়েছে এটা? আলো আপা। এটা কোনো কফি হলো? যাও, ওকে গিয়ে বলো আরেকটা বানিয়ে আনতে। সব ঠিক ছিল কফিতে। আধার রাগে এমনটা করেছে যেন আলোয় কফি নিয়ে আসে। যতবার তুই না আসবি এমন কিছুই হবে। দেখি তুই আমার কাছে কিভাবে না আসিস। মনি আপা আলোর কাছে গেল।
কি হয়েছে মুনিয়াপা, তোমার মুখটা এমন কেন? তুমি আবার কফি নিয়ে যাও। এবার আর বললেও আমি যাব না। আলো বুঝতে পারল ব্যাপারটা। আরেক কাপ কফি নিয়ে নিজেই ছুটল আধারের রুমের দিকে। আপনার কফি। আগে কি করছিলি তুই? আমি যে তোকে ডাকছিলাম তুই শুনতে পাসনি? অনেকটা ধমকে বলল কথাটা। আমি রান্না করছিলাম। আমার থেকেও তো রান্নাটা বেশি হয়ে গেল। কিরে, আপনার কফি রেখে যাচ্ছে, খেয়ে নেবেন। আলো কফিটা টেবিলের ওপর রেখে চলে যেতে লাগলো। আধার তার হাত ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে আনলো। আমার থেকে সবসময় একটা পালাই পালাই ভাব করিস কেন? বল, আমার সামনে থাকতে তোর কি সমস্যা? কি হয় তোর? এড়িয়ে চলিস? কি বলছেন আপনি এসব? কেন, ভুল কি বললাম? দেখেছি তুই এখন আমার কাছে আসতে চাস না। আমার একটা কিছু দরকার হলে যখন তোকে ডাকি তুই শুধু অজুহাত দেখাস। কেন? উত্তর দে। আমার কাজ আছে তাই। বাড়িতে কি কাজের লোক নেই? মনিয়াপা আছে, মনিয়াপা আছে, রহিম চাচা আছে। তুই আমাকে কাজের অজুহাত দেখাস? আপনি তো সবসময় মনে করেন আমি মিথ্যা বলি, অজুহাত দেখাই। হ্যাঁ তাই, তুই মিথ্যা বলিস, দেমাক দেখাস আমার সাথে। মানে? আমার প্রশ্নের উত্তর দে। আমার লাগছে, ছাড়ুন, রান্না আছে। আগে আমার উত্তর দে তারপর। আলো কোনোরকম নিজেকে ছাড়িয়ে চলে গেল। পেছন থেকে আধার 2-3 বার ডাকলো, আলো পেছনে ফেরেনি। এত কিছুর পরেও আমার তোকে কেন এত ভালো লাগে নিজেও জানি না। তোর কারণে আমি আমার বাবা মায়ের থেকে দূরে থেকেছি, আমার মায়ের ভালোবাসা পাইনি, আমি প্রতিদিন কষ্টে থেকেছি। সব ভুলে আমি তোকেই পছন্দ করি, আর তুই কিনা আমার থেকে পালিয়ে বেড়াস। তোকে আমি ঘৃণা করতাম। এখন তোর জন্য কেন নিজেকে পাগল পাগল লাগে আমি বুঝতে পারছি না। তোর এই এড়িয়ে চলা আমার মোটেও ভালো লাগছে না। কেন বুঝতে পারছিস না আলো? আমি তোকে পছন্দ করতে শুরু করেছি, আর তুই কিনা। রাখ, আমি তোর ব্যবস্থা করছি। এখন থেকে আমি না, তুই আমার পেছন পেছন ছুটবি। একা থাকতে থাকতে তোর যখন ভালো লাগবে না তখন আমার সঙ্গটাই তুই বারবার চাইবি। আমার সাথে কথা বলার জন্য তুই নিজে ব্যাকুল থাকবি। ওয়েট, আমি ব্যবস্থা করছি। আধার কথা থামিয়ে নিজের ফোনটা নিল। ফোন নিয়ে কাকে যেন একটা ফোন দিল। কথা শেষ করে আধার আবার বলল, দেখ আলো, এবার কি হয়, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আধারের মা আধারকে নিজের রুমে ডেকে পাঠালেন। মা আসবো? আধার আয়। বলো মা। আধার, আমাদের তো একটা সমস্যা হয়ে গিয়েছে। কি হয়েছে মা? ঢাকায় আমাদের যে ব্যবসাটা আছে সেই অফিসে নাকি সমস্যা হচ্ছে। কি বলো? ঠিকই বলছি আমি। কি হয়েছে মা? ম্যানেজার ফোন করে আমাকে বলল আমাদের থেকে ব্যবসা সামলানোর জন্য কেউ একজন যেতে হবে, না হলে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। আর তুই তো জানিস তুই ছাড়া আমার কেউ নেই। আমি বলছিলাম কি, বলো মা। তুই আলোকে নিয়ে ঢাকায় চলে যা। সবেমাত্র বিয়ে হয়েছে তোদের, তার মধ্যে ওকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। তুই আলোকে নিয়ে যা সাথে করে। কিন্তু মা, আর কি? তুমি তো একা থাকবে। কে বলল একা? মনি তো আমার সাথে থাকবে। তারপরেও আমাদের সাথে তুমিও চলো। আমি এই বাড়ি ছাড়তে পারবো না আধার। এখানে তোর বাবার স্মৃতি জড়িয়ে আছে, যা আগলে ধরে আমি বেঁচে আছি। তাছাড়া মনি তো খুব ভালো, বিশ্বাসী। ওর মেয়েকে নিয়ে না হয় বলবো আমাদের এখানে থাকতে। আলো তো মানবে না, তোমাকে ছাড়া যেতে চাইবে না, আমি জানি। ওকে আমি বোঝাবো। আমাদের কত আগের ব্যবসা বলতো, এটা যদি না থাকে কি হবে ভাবতে পারছিস? আলো না করবে না, ওকে আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে মা, তাহলে আমরা কাল যাব। কাল কেন? আজ চলে যা গাড়ি করে, কাল থেকে অফিসে যাবি। আজ? হ্যাঁ বাবা, আজ একটু পরেই। ঠিক আছে মা, তুমি যা বলবে। আধার চলে এলো মায়ের রুম থেকে। আধারের মা আলোকে ডাক দিল। আলোকে অনেক বোঝানোর পর রাজি হলো সে যাবে। আলো, মা গিয়ে কাপড়গুলো গুছিয়ে নে, দুপুরে খেয়ে বের হতে হবে। মা, কাল গেলে হয় না? না মা, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে। আলোর নিজের রুমে গেল। আধার তখন ল্যাপটপ নিয়ে কাজ করছিল, আর চোখে আলোকেও দেখছিল। আলো একটা লাগেজ নিয়ে আধারের কাপড় নিল আর নিজের কয়েকটা কাপড় গুছালো। 2 থেকে 3টা কাপড় সে নিল। তোর কি মনে হয় আমরা 5 থেকে 6 দিন পর চলে আসব? কেন? ওখান থেকে আসা হবে না, তাই নিজের কাপড় সব নিয়ে নে। আমি আবার ওখানে গিয়ে তোকে নিয়ে ঘুরে ঘুরে কাপড় কিনতে পারবো না। আমি আপনাকে বলিও নি আমাকে কাপড় কিনে দিবেন আপনি, সেটা আশা করাও আমার উচিত নয়। কেন? এমনি। জবাব দে। কি হলো, বেশি বেড়ে গেছিস আলো? কেন, আমি কি করলাম? তুই কি আমাকে এড়িয়ে চলছিস? কখনোই নয়। তাহলে কি? আজকাল আমার সাথে খটখট করে জবাব দিতে শিখে গেছিস, আমাকে প্রশ্ন করতেও ভালো শিখেছিস। আমার সব কাপড় নে, সবগুলি, একটাও যেন না থাকে। দরকার হলে 3-4টা লাগেজ ভর্তি কর। এত কাপড় কি আপনি রান্না করে খাবেন নাকি? কি? কিছু না, যা বললাম তা কর। আলো 1 ঘন্টা ধরে কাপড় গোছালো। নিজের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুম থেকে একটা আকাশি কালার শাড়ি পরে বের হয়ে এলো আলো। দেখতেও বেশ ভালো লাগছে তাকে। তিলগুলি যেন আরো ভেসে উঠেছে। ভিজে চুল আয়নার সামনে গিয়ে মুছতে লাগলো। আধার হুট করে পেছন থেকে আলোর কোমরে হাত দিল। আলোর পিঠটা নিজের বুকের সাথে লাগিয়ে নিল। ভিজা চুলের মাঝে মুখটাও ডুবিয়ে দিল। আজকাল আলো এই আধারকে চিনতে পারছে না। হুটহাট করে কি করে বসছে তা তার অজানা। কেন করছে তাও বোঝার উপায় নেই। মানুষের রং বোঝা কষ্ট। আলো চুপ করে দাঁড়িয়ে আছে, নড়ছেও না, চড়ছেও না। আধার যেন আলোর ভিজে চুলের মাঝে ডুবে যাচ্ছে।
আলোর কাঁধে তার নরম ঠোঁট দিয়ে চুমু এঁকে দিল। আলো কেঁপে উঠল এমন পরশে। আলো হুট করে পেছনে ফিরে আধারকে জড়িয়ে ধরল। আধারের বুকে আলো ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। আধার পরম শান্তি অনুভব করছে। ঠোঁটের কোণায় একটু হাসি নিয়ে আলোকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরল। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে দুজন দুজনকে। একটু ছাড়লেই যেন হাত ফসকে বেরিয়ে যাবে, একে অন্যের থেকে দূরে চলে যাবে। তার থেকে এইভাবে শক্ত করে জড়িয়ে রাখাই শ্রেয়। আলো অনেকক্ষণ পর আধারের বুক থেকে মাথা উঠালো। আধারের মুখে তখনও সেই একগালে হাসি। আলো আধারের এমন হাসি দেখে চোখ ফেরাতে পারছে না। একটা পুরুষ এতটাও সুন্দর করে হাসে আলো জানত না। হয়তো আধারই এমন পারে, নয়তোবা আলোর চোখে এমন দেখাচ্ছে। কি জানি কে বলতে পারবে তার কারণ। আলো আধারের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে চাইলে আধার আলোর হাত ধরে নেয়। আলো পেছনে ফিরে না তাকিয়ে বলল, তৈরি হতে হবে যাওয়ার জন্য। আধার কোনো কথা না বলে আলোকে টেনে আবার জড়িয়ে ধরল। আলোর মুখে মুচকি হাসি। আধার আলোকে নিজের বুক থেকে উঠিয়ে মুখের সামনে আনলো, কানের পাশের চুলগুলি গুজে দিল। তারপর আলোর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে রুম থেকে চলে গেল। যাওয়ার সময় সেই প্রাণ করা একগালে হাসি হেসে বেরিয়ে গেল। আলো বিষয়টা কিছুই বুঝে উঠতে পারল না। আধার তার কপালে চুমু দিয়েছে, এটা ভাবা যেন তার জন্য কষ্টের কারণ হয়ে উঠেছে। কি করে হলো এমনটা? কপালে চুমু দেওয়ার মাঝে এক অন্যরকম শুদ্ধ ভালোবাসা থাকে, তার মাঝে থাকে এক পবিত্রতা। যখন একটা স্বামী তার স্ত্রীর কপালে এভাবে চুমু এঁকে দেয়, তখন সেই স্ত্রী নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করে। আলো ঠিক তেমনই করছে। এটার মাঝে এক অন্যরকম অনুভূতি আছে। আলো এখন স্তব্ধ হয়ে আছে, মুখে তার সুখের হাসি। আধার আলো এখন বের হবে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। মা, তুমি কিন্তু একদম নিজের অবহেলা করবে না, নিজের যত্ন নেবে। আলো, তুই চিন্তা করিস না, মনি আর তার মেয়ে তো থাকবেই আমার সাথে। তুই তোর আর আমার ছেলের যত্ন নিস ঠিকভাবে। ঠিক আছে মা, দোয়া করবে, সাবধানে। ঠিক আছে মা, গিয়ে আমাকে জানাস আধার। ঠিক আছে মা, তুমি নিজে খেয়াল রেখো মা, যাই। আধার সামনে গিয়ে বসলো আর আলো পেছনের ডোরটা খুলল। আমাকে তুই ড্রাইভার পেয়েছিস? কি, আমাকে দেখতে তোর ড্রাইভার মনে হয়? আমি কি বলেছি একবারও? তাহলে পেছনে কেন যাচ্ছিস? সামনে যে একটা সিট রয়েছে তা কি দেখতে পাচ্ছিস না? কানা হয়ে গেলি কবে থেকে? এত কথা না বাড়িয়ে আগেই বলতে পারতেন সামনে বসতে হবে, তাহলে এত কথাই হতো না। বকবকের শিরামণি। কি বললি তুই? কিছু না। বলতে বলতে আলো সামনের সিটে গিয়ে বসলো। সিট বেল্টটা লাগা। এইসব আমার ভালো লাগে না, দরকার হবে না, আপনি গাড়ি চালান। আধার কথা না বলে আলোর দিকে ঝুঁকে গেল। আলোর পাশ থেকে সিট বেল্টটা নিয়ে লাগিয়ে দিল। আর আলো মনে মনে বলতে লাগলো, আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে নিয়ে চিন্তা করেন কিনা। আমি চেয়েছিলাম আপনি আমার সিট বেল্টটা লাগিয়ে দিন, আর তাই হলো। তুই হারছিস কেন? এমনি। এখনো বসে থাকবেন নাকি গাড়ি চালাবেন? আধার গাড়ি চালাতে লাগলো। আলো চুপ করে বসে আছে বাইরের দিকে তাকিয়ে। আধারও চুপ করে মন দিয়ে গাড়ি চালাচ্ছে, তবে মাঝে মাঝে আর চোখে আলোর দিকেও তাকাচ্ছে। আধার আলো যাবে বলে ঢাকার বাড়িটা আগে থেকেই সাজিয়ে গুছিয়ে রেখেছিল মকবুল চাচা। তিনি অনেক আগে থেকে এই বাড়ি দেখাশোনা করে। আধারের বাবা যখন বেঁচে ছিল তখন আধারের মাকে নিয়ে মাঝে মাঝে এখানে আসতেন। আধারও ছোট থাকতে 2-3 বার এসেছিল এখানে, সে অনেক আগের কথা। আধার গাড়ি থেকে নামতে নামতে বলল, মকবুল চাচা কেমন আছো? আধারের কথা শুনে আলো বেশ চমকে উঠেছে, কারণ আধার সেই 8-9 বছর থেকে বিদেশে ছিল। দেশে ফেরার পর একবারও এখানে আসেনি। তারপরেও ওনাকে মনে রাখলো কিভাবে? এত বছর পরে দেখেও চিনতে পারলো। আমাকে তুমি চিনতে পেরেছো বাবা? চিনব না কেন চাচা? না, অনেক বছর হয়ে গেল তুমি আমাকে দেখোনি, তারপরেও চিনতে পারলে? হ্যাঁ চাচা। তা বাবা, তোমার সাথে মেয়েটাকে? কথা শুনে আধার আলোর দিকে তাকালো। বুঝে যাবে পরে। ও বুঝেছি, তোমার উনি? চাচা তুমিও না, চলো ভেতরে। চলো মা, তুমিও আসো। আলো আর আধার ভেতরে ঢুকলো। বাইরে না যতটা সুন্দর, ভেতরে আরো বেশি সুন্দর। সবকিছু গোছগাছ করছে, দামি দামি জিনিস দিয়ে সবকিছু সাজানো। দেখলে মন যেন জুড়িয়ে যায়। আলো ফ্যালফ্যাল করে চারদিকে দেখতে লাগলো। চাচা, সবকিছু আগের মতোই আছে? হ্যাঁ, আধার বাবা, সবকিছু আগের মতোই আছে। আমার সাহেব যেভাবে গুছিয়ে রেখেছিল আমিও ঠিক সেই অনুযায়ী দেখাশোনা করে রাখি। জানো আধার বাবা, তোমার বাবা মা যখন এখানে তোমাকে নিয়ে আসতো তখন কি যে খুশি হতে তুমি। হ্যাঁ চাচা, আমার মনে আছে। তোমাকে নিয়ে বাগানে খেলতে যেতাম, তুমি আমাকে কাঁধে নিয়ে বাজারে ঘুরতে যেতে। হ্যাঁ, আর যখন সাহেব চলে যেত তোমাদের নিয়ে, তখন তুমি কি কান্না করতে যাবে না বলে? চাচা, আমার সব মনে আছে। আগে থেকে এ বাড়িতে থাকতে আমার অনেক ভালো লাগতো। মাঝে শুধু আমাকে। আধারের মুখের দিকে তাকিয়ে আলো কথাগুলো শুনছিল। চাচা, আমরা কোন ঘরে থাকবো? কি বলো তুমি? তোমার বাড়ি যেখানে খুশি তুমি সেখানে থাকবে। না মানে, আধার বাবা, সাহেব যখন আসতো তখন তোমরা যে ঘরে থাকতে, মানে তোমার বাবার ঘরে থাকলেই মনে হয় তোমার ভালো লাগবে বাবা। হ্যাঁ চাচা, ঠিক বলেছো তুমি, আমি বাবার ঘরেই থাকবো।
আধার উপরে গেল। উপরে গিয়ে সে যেন আর এগোতে পারছে না, শরীরে শক্তিই পাচ্ছে না। গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলো রুমের দিকে। রুমে ঢুকে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। দেওয়ালে তার বাবা মার সাথে তার ছোটবেলার একটা ছবি, অনেক বড় করে বাঁধানো। ছবির দিকে তাকিয়ে আছে আধার, চোখ দিয়ে দানা দানা পানি পড়ছে তার। বাবার ছবির দিকে তাকিয়ে অনবরত চোখের পানি ফেলতে শুরু করলো সে। বাবা নামক ছাতাটা না থাকলে তার কি মর্ম তখন বোঝা যায়। বাবা মানে একটা ছাতা, যে কিনা সবসময় আগলে রাখে নিজের পরিবারকে। বাবা মানে একটা ভালোবাসার ডায়েরি, যার শুরু আছে কিন্তু বাবাকে নিয়ে বললে শেষ আর হবে না। বাবা তো ভালোবাসা, যে ভালোবাসার জন্য আধার আজ কাঁদছে। আধার পেছনে কারো উপস্থিতি টের পেল, জাপটে জড়িয়ে ধরল তাকে। আধার বুঝতে পেরেছিল এটা আলোই হবে। আলোকে জড়িয়ে ধরে সে হাউমাউ করে কেঁদে উঠল। আলোর বুকটা যেন ফেটে যাচ্ছে আধারের কান্নার আওয়াজে। ছেলেরাও এইভাবে কান্না করতে পারে আলো আগে দেখেনি, কিন্তু আধার কান্না করছে এটা আলো মেনে নিতেও পারছে না। আধার খুব শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। আলো একদম সহ্য করতে পারছে না এমনটা। মনে হচ্ছে এখনই তার দমটা বেরিয়ে যাবে। আধার কেঁদেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। আর আলোর অস্থিরতা বেড়েই চলছে। আপনি প্লিজ থামুন না। আলোর এমন নরম গলার কথা শুনে আধার চোখ মুখ মুছে ঠিক করে দাঁড়ালো। ওই তুই কাঁদছিস কেন? কেন কাঁদছিস বল, কি হয়েছে তোর? আলো আধারকে নিজে থেকে জড়িয়ে ধরল। খুব শক্ত করে আধারকে জড়িয়ে ধরল সে। ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আপনি আর এভাবে কাঁদবেন না। আধার চোখ মুখ শক্ত করে বলল, কেন কাঁদবো না? কি হবে কাঁদলে? আমার ভালো লাগে না। কেন? জানি না। আপনি আর কাঁদবেন না। তুই কাঁদছিস কেন? জানি না। ঠিক আছে, কান্না বন্ধ কর, আমি আর কাঁদবো না। বলেই আধার আলোকে একগাল হেসে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে। আলো কাপড়গুলি আলমারিতে গুছিয়ে রাখছে। আধার এখন ঘরে নেই, হয়তো নিচে আছে। আলো তার কাপড় এক কোণায় জমিয়ে রাখল। কাজ শেষ করে নিচে নামলো। আধার বসে ল্যাপটপে কাজ করছিল। রান্নাঘরের দিকে কেন যাচ্ছিস? রান্নাঘরে তো মানুষ রান্না করতেই যায়, রান্নাঘরে তো কেউ শুতে যায় না। আমি বলতে চাইছি রান্না করতে হবে না। তো রাতে কি পানি খেয়ে থাকবেন নাকি? আমি কি বললাম আমি পানি খেয়ে থাকবো রাতে? না মানে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার আনা হবে। কিন্তু বাইরের খাবার তো ভালো হবে না। তোর রান্না খাবারও তেমন ভালো হয় না। আলো, কি? আমার রান্না করা খাবার ভালো হয় না? থাক, আমি আর রান্নাই করব না। আমার রান্না খাওয়ার দরকারও নেই কারো। আলো গটগট করে উপরে চলে গেল। আলো, আলো, বলুন। মকবুল চাচা খাবার এনেছে, গিয়ে খাবারগুলি বেড়ে দে। আলো খাবার টেবিলে গিয়ে খাবারগুলো সাজিয়ে দিল। খাবার দিয়েছে, খেয়ে নিন। মকবুল চাচা কি চলে গেছে? হ্যাঁ, আজ থেকে রাতে উনি বাড়িতেই থাকবে, কাল সকালে আসবে। ও, কেন, কোনো দরকার? না, শুনেছিলাম উনি রাতে এখানে থাকে। ভেবেছিলাম উনিও হয়তো খায়নি, তাই ওনাকে খাবার দেওয়া দরকার। চলে গেছে। ঠিক আছে, খেয়ে নিন। তুই খাবি না? পরে খেয়ে নিব, আপনি খেয়ে নিন। বস। পরে, এখনই। আলো চুপ করে বসলো। হা কর। কি? হা করতে বললাম। কেন? হা করবি নাকি চর খাবি? আলো বাধ্যমের মতো হা করল। আধার আলোর মুখে খাবার তুলে দিল। আলো আধারের দিকে তাকিয়ে আছে। আধার তার মুখে খাবার তুলে দিচ্ছে। আলো শব্দবিহীন খেয়ে চলেছে। আপনি খাবেন না? আমি খেলে সেই হাত দিয়ে যদি তুই না খেতে চাস তাই পরে খাবো। আধার কথা শেষ করতে করতেই আলোর মুখের সামনে খাবার তুলল। আলো আধারের হাতের কবজির মাঝে ধরে সেই হাত আধারের মুখের সামনে ধরল। খেয়ে নিন। আধার কোনো কথা না বলে মুখে খাবার তুলল। আজকের খাবারটা আধারের অন্যরকম লাগছে। একটা মিষ্টি মিষ্টি আভাস পাওয়া যাচ্ছে সেই খাবারে। এই খাবারের স্বাদ আগে কোথাও পায়নি আধার। হয়তো এই স্বাদের খাবার দুনিয়াতে পাওয়া যায় না। ভালোবাসার স্পর্শ বলে কথা। ভালোবাসার মানুষের কাছেই হয়তো এমন স্বাদ পাওয়া যায়, যা আর কোথাও পাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষ করে আবার ল্যাপটপ নিয়ে উপরে কাজ করতে চলে গেল। আলো সব ঠিকঠাক করে উপরে উঠল। আধারের পাশের রুমটাও আলোর নজর গেল। আলো সেই রুমেই ঢুকলো। রুমটা বেশ গোছানো, দেখতে সুন্দর। বড়লোকের বড় বড় ব্যাপার স্যাপার আর কি। আলো হেঁটে হেঁটে দেখতে লাগলো রুমটা। আধারের কাজ করতে করতে প্রায় 11টা বাজতে চলেছে। এখনও আলো ঘরে আসেনি। আলো এখনো আসেনি কেন? কোথায় গেল? আধার আলো আলো বলে নিচে গেল। আলো নিচে নেই। আধার নিচে দেখে আবার উপরে উঠল। নিজের রুমে যাওয়ার সময় আধার খেয়াল করলো তার রুমের পাশের দরজাটা খানিকটা খোলা। রুমে ঢুকে দেখলো আলো শুয়ে আছে। শুয়ে শুয়ে কিছু একটা ভাবছে। গভীর চিন্তায় আছে দেখে বোঝা যাচ্ছে। আধার কথা না বলে আলোকে কোলে তুলে নিল। আরে আরে, কি করেন? ছাড়ুন। নামান। কথা কানে যায়নি তখন? কখন? যখন ডাকলাম। কখন ডাকলেন? শুনতে পাসনি তুই? না, তুই তো রবীন্দ্রনাথের মতো ধ্যানে বসেছিলি, শুনবি কি করে? বসে নয়, আমি শুয়েছিলাম। বাদ দিন, এখন আমাকে নামান। কেন? ঘুমাবো তো। চল। কোথায়? তুই না বললি তুই ঘুমাবি? হ্যাঁ, তাই তো। আমাকে নিচে নামান। নিচে কেন? যেখানে ঘুমাবি সেখানে নিয়ে নামাবো। আমি এখানে ঘুমাবো, তাই এখানেই নামান। কি হলো, কোথায় নিয়ে যাচ্ছেন? আধার কোনো কথা না বলে আলোকে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল। আলোকে বিছানার ওপর নামিয়ে দিল আধার। নে এখন ঘুমা। আমি তো ওখানে ঘুমাবো বলেছিলাম। আধার আলোর দিকে একটু ঝুঁকলো। বেশি কথা বলিস না আলো, চুপ করে শুয়ে পড়। আমি ওই রুমে থাকলেই তো ভালো হতো আপনার। আমাকে সহ্য করতে হতো না। কথা না বলে ঘুমা।
একটু আসি? তুই তো আমার সামনে আছিস, আসি আবার কেন? একটু পাশের রুম থেকে আসি। কেন, ওখানে কি? একটা জিনিস। কি জিনিস? যাবো আর আসবো। আধারকে কিছু না বলার সুযোগ দিয়ে দৌড়ে আলো পাশের রুম থেকে সে জিনিসটা নিয়ে এলো। কোলবালিশ? হ্যাঁ, এটা মাঝে দিয়ে ঘুমাবো, তাহলে কোনো সমস্যা হবে না। আলো, তোর কি মিনিমাম কমন সেন্সটুকু নেই? কেন, কি করলাম? ও আল্লাহ, তুই আসলে একটা স্টুপিড। কি করলাম বলবেন তো? কিছু না, তুই তো ছোট, তাই বুঝবি না। যা, কোলবালিশ নিয়ে ঘুমা। আলো আস্তে আস্তে আধারের কাছে গেল, আধারের অনেকটা কাছে। তার কানের পাশে গিয়ে আলো খুব আস্তে আস্তে করে বলল, আমাকে যতটা ছোট বানিয়ে দেওয়া হচ্ছে আমি ততটা ছোট নই। আমি বুঝতে পারছি আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাইছেন। মানে? আমি কিন্তু ঠিক বলেছি। আপনি স্বীকার না করলেও আপনার ব্যবহার বলে দিচ্ছে। আলো কথাটা বলে আধারের কাছ থেকে যেই চলে যেতে নিল, আধার খপ করে আলোর হাতটা ধরে নিল, টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো আলোকে। খুব বেশি কি বুঝিস? অনেকটাই। গণক নাকি? চোখের ভাষা বোঝার জন্য গণক হতে হয় বুঝি? হ্যাঁ, হতে হয়, কিন্তু আমি তো গণক নই। তাহলে এত বড় কথাটা বলে ফেললি কি করে? আমার মনে হলো তাই বললাম। তোর মনে হলো বলেই বললি? তোর যাই মনে হবে তাই বলে ফেলবি? হ্যাঁ। এখন তোর কি মনে হচ্ছে আমি তোকে কাছে পেতে চাই? তোকে আমি ভালোবাসি? কিরে, আমি তো তা বলিনি। আমার মনে হলো তুই তাই ভাবছিস। মানুষের মন বিচিত্র। আকাশে কখন মেঘ জমে, কখন বৃষ্টি পড়ে, আর কখন রোদ উঠে তা মানুষ আগে থেকে বলতে পারে না। তুই একটা মানুষ, আমি একটা মানুষ। ভালোবাসার কারণে এক হওয়া যায়, কিন্তু একটা বিপরীত মানুষের মনের কথা বোঝা যায় না। সে কি ভাবছে, কি করতে চাইছে, বা কি আছে তার মনে, তা অন্য একটা মানুষ কি করে বলবে? এটা আন্দাজে বলা যায়, শিওর হয়ে নয়। দেখ না, আমার মনে কি চলছে তা তুই বুঝলে হয়তো এখানে আসাই হতো না। হয়তো প্রথম দিনই অন্য কিছু হতো, তাই না? আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। ঠিক আমি এই কথাটাই বোঝাতে চাইছি তোকে। কেউ অন্য একটা মানুষের চাওয়া পাওয়া না বললে জানতে পারে না সে কি চায়, তার বিপরীত মানুষটা বুঝতে পারে না। দুজনেই চুপ। আপনি কি বোঝাতে চাইছেন আমাকে বলবেন? কেন, বললামই তো। একটু খুলে বলুন না। বাড়িতে আমাকে এতটা এড়িয়ে চলতিস কেন তুই? যখনই আমি তোকে ধরতে যেতাম তুই বাহানা দেখিয়ে চলে আসার জন্য পাগল হয়ে যেতি, যেন আমার ছোঁয়া তোর সহ্যই হতো না। কেন তখন বুঝতি না আমি কি চাই? তখন মনে হয়নি যে আমার মনে কি চলছে? তার মানে আপনি প্রতিশোধ নিতে চাইছেন? প্রতিশোধ মানে? হোয়াট ডু ইউ মিন বাই প্রতিশোধ? বলছিস না কেন? বাদ দিন, বলতে বললাম, তুই বল। দরকার কি বলার? আমাকে আপনি সে ছোট থেকে সহ্য করতে পারেন না, আমি জানি। আমার কোনো কিছুই আপনার ভালো লাগতো না। বিদেশ থেকে ফিরেও আপনি আমার সাথে ভালো করে কথা বলতেন না। আমার সামনে দিয়ে যেতেও আপনার ভালো লাগতো না। আমাকেই না করেছেন আপনার সামনে যেতে। আপনার রুমে যাওয়া আমার নিষেধ ছিল। তারপরেও দরকারে গেলে আমি দূর দূর করতেন আমার সাথে। স্টপ ইট ননসেন্স, যা গিয়ে ঘুমিয়ে পড়। কেন, সমস্যা হচ্ছে? মানে আপনি আমাকে এখানে এনেছেন আমার সাথে খারাপ ব্যবহার করতে? কি কি? না, তা নয় তো কি? একটু আগেই তো বললেন। কি বলছি আমি? কি বলেছেন মনে করুন। আমাকে যে মানুষটা সহ্যই করতে পারে না, সে কেন আমাকে নিয়ে অন্য কোথাও যাবে আপনি বলুন? আলো চুপ কর। কেন? আলো চুপ কর তুই। আমি ঠিকই বলেছি। আধার আগুন চোখে আলোর দিকে তাকালো, তার বাহুতে ধরে বলতে লাগলো, হ্যাঁ তুই যা ভাবিস তাই। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্যই তোকে এনেছি। এবার খুশি? আসলে কুকুরকে এত লাই দিতে নেই, তাহলে মাথায় চড়ে বসে। তোর সাথে খারাপ ব্যবহারটাই যায়, ভালো না। আমি কি চাই তোর জানতে হবে না। তুই যে ব্যবহারটা আশা করিস আমি তোর সাথে সেটাই করব। আলোকে সরিয়ে আধার রুম থেকে বের হয়ে গেল। আলো কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। খুব কষ্ট লাগছে আধারের কথাগুলিতে। আধার বেচারা নিচে নেমে পড়েছে, কিছুতে স্থির থাকতে পারছে না। কেন আলো এতটা রাগ উঠিয়ে দিলে আমাকে? তাহলে এতগুলি কথা আমি বলতাম না, আর আমিও রাগ উঠলে সামলাতে পারি না নিজেকে। কি না কি বলে ফেললাম আলোকে। আলোরও তো দোষ আছে। সে কেন বারবার বলে আমি ওকে সহ্য করতে পারি না, আমি ওকে দেখতে পারি না? কেন বলে এসব? ও কি যাকে ভালোবাসে তার জন্য এরকম করে, যেন আমি ওর কাছে না যাই? ও যদি এতই বুঝে তাহলে এটা কেন বুঝতে পারে না যে ওর প্রতি আমি এখন দুর্বল? ঠিক ততটাই দুর্বল যতটা দুর্বল হলে একটা মানুষ অন্য একটা মানুষকে মন থেকে... না আলো, তুই বুঝবি না। আমার চোখে কি আছে তা তোর অজানাই থাকবে, সেটাই ভালো। আমি তোর সাথে খারাপ ব্যবহার করতাম, সেটাই হয়তো তোর ভালো লাগতো। এখন যে আমি তোর প্রতি আমার কেয়ার দেখাই, সেটা হয়তো তোর ভালো লাগে না। হয়তো তোর মনের মানুষ কষ্ট পাবে বলেই তুই এমনটা করিস। তবে যাই হোক, আমি তোর সাথে আগে যেমন করতাম তেমনই করি, এটাতেই হয়তো তোর খুশি। যা আলো, তোকে ভেবেছিলাম আগলে বুকে রাখবো। তুই যেহেতু চাস না তাহলে সেটাই হোক যেটা তুই চাস। কাল থেকে তেমন কিছুই হবে না আলো, ডোন্ট ওরি। সকাল হয়ে এলো। আধার মিটমিট চোখে তাকিয়ে দেখলো সে সোফাতে ঘুমিয়ে পড়েছিল। কাল রাতে হয়তো আর খাওয়া হয়নি উপরে। আধার ঘুম চোখে ভাঙতে ভাঙতে উপরে উঠল। রুমে গিয়ে দেখলো আলো নিচে বসে আছে। নিচে বলতে খাটের ওপর মাথা হেলান দিয়ে নিচে বসে ঘুমাচ্ছে। মুখটা কি শান্ত দেখাচ্ছে।
যেন ওই মুখে কতটা মায়া, কত সুন্দর দেখাচ্ছে। সাদা মুখের মাঝেও কেমন একটা কালো মনমরা ছাপ ভেসে আসছে। আলোকে এরকম দেখে আথার মনে মনে ভাবতে লাগলো, সারা রাত এভাবে ও ঘুমালো কি করে? একটু কষ্ট হয়নি? ঘাড়েও কি ব্যথা লাগেনি ওর? মুখটা দেখে বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে ওর। আমি কি ওকে কোলে করে বিছানার উপরে শুয়ে দেব? না থাক, তার দরকার নেই। জেগে গেলে হয়তো অন্য কিছু ভাববে, এটা হয়তো পছন্দ হবে না তার। দরকার নেই, তুই যেটা চাস সেটাই হবে আলো, নিজেকে তোর থেকে দূরে রাখবো। আথার গিয়ে আলমারির দরজা খুলল, কাপড় দেখছে কোনটা পরবে। আথারের ঘটঘটানির শব্দ শুনে আলো জেগে গেল। আপনি কি আজ অফিসে যাবেন? আমি গিয়ে আপনার জন্য কিছু বানিয়ে আনবো? কফি খাবেন আপনি? আমাকে নিয়ে তুই এত চিন্তা করিস না, আমি বাইরে খেয়ে নিব। আথারের কথা শুনে আলো চুপ করে নিচে নেমে আসলো। রান্নাঘরে গিয়ে আলো আগে একটা ডিম পোচ করলো, তারপর দুধটা চুলায় বসালো। তারা আসবে বলে হয়তো মকবুল চাচা আগে থেকে কিছু বাজার করে রেখেছিল। আলো তাড়াতাড়ি করে রুটির মাঝে মাখন পেস্ট করে রাখলো, দুধটা নামিয়ে কফিটা বানিয়ে রাখলো, টেবিলে গিয়ে সব সাজিয়ে রাখলো। যদি দেরি হয় তাহলে তো আথার হুট করে চলে যাবে। আলো সব ঠিকঠাক করার মাঝেই আথার নেমে এলো স্যুটকোট পরে। আপনার খাবার দিয়েছি, অল্প কিছুই আছে, খেয়ে যান প্লিজ। তুই খেয়ে নিস, তাহলেই হবে। প্লিজ আপনি না খেয়ে যাবেন না, আজ অফিসে প্রথম দিন যাচ্ছেন, হয়তো সারাদিন কাজে ব্যস্ত থাকবেন। খেয়ে নিন প্লিজ। আথার কেন যেন আলোর মুখের দিকে তাকিয়ে না করতে পারল না। সে গিয়ে বসে পড়ল, তবে কোনো কথা বলেনি তার সাথে। আধার খেয়ে চুপচাপ বেরিয়ে যাচ্ছিল। অনেকটা দূরে যেতে আবার পেছন ফিরল। সকালে আর দুপুরে খেয়ে নিস, কথাটা বলে আধার আর দেরি করেনি, বেরিয়ে গেল গাড়ি নিয়ে। আধারের প্লেটের বাকি খাবারে আলো একটু খাবার নিল, পাউরুটির মাঝে বাটার মেখে খেয়ে নিল। শুনেছিল এক পাতে খেলে নাকি স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে। আমাদের ইসলাম ধর্মেও তাই আছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা যেদিকে থেকে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, ঠিক সেদিকে তিনিও ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। মা আয়েশা হাড্ডি চুষে ফেলে দিলে আমাদের নবী সেই ফেলে দেওয়া হাড্ডিতে চুষতে শুরু করত। কথাগুলি ভাবতে ভাবতে আলোর মুখে একটু হাসি ফুটল। আলো গিয়ে গোসল শেষ করে নিচে নামল। কি করবে না করবে ভাবতে ভাবতে সে রান্নাঘরের দিকে রওনা দিল। এর মাঝে মকবুল চাচা এলো। মা? হ্যাঁ মকবুল চাচা, চলে এসেছেন আপনি? হ্যাঁ মা। তোমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না তো মা? না চাচা, কোনো সমস্যা হচ্ছে না। ও চাচা, একটা কথা বলার ছিল। হ্যাঁ মা বলো। না আসলে বলতে কেমন যেন লাগছে। বলে ফেলো মা। আসলে চাচা বাজার নেই বাসায়। বুঝেছি মা, কাল ভাবি বলেছিল বলে প্রয়োজনীয় কিছু জিনিস এনে রেখেছিলাম, আজ গিয়ে আমি বাজার করে আনবো। আপনি? হ্যাঁ মা, এখন থেকে যা লাগবে আমাকে বলো, তাহলেই হবে। ঠিক আছে চাচা, আপনি একটু বসুন, আমি ওপর থেকে টাকা নিয়ে আসি। কি যে বলো মা, টাকা লাগবে না? তাহলে বাজার আমি নিয়ে আসবো। তা কেন চাচা, আমি টাকা আনছি। না মা, আমি আজ বাজার করে আনবো, তোমাদের প্রথম এবারের রান্নাটা আমার বাজারেই হবে। না করো না মা, আমি বাজার করে আনছি। কি কি লাগবে বলো। আলো একটু হেসে জবাব দিল, ঠিক আছে চাচা। তা মা, কি কি লাগবে? আপনি শুধু মুরগি, মাছ আর কিছু সবজি নিয়ে আসুন। লবণ মরিচ তো দেখলাম আছেই ঘরে। হ্যাঁ, ওইগুলি এনে রেখেছিলাম। আচ্ছা চাচা, কিন্তু কি মা? সব কম কম আনবেন, সেটা তোমার দেখতে হবে না। চাচা? হ্যাঁ মা বলো, একটা শর্ত আছে। কি মা? আপনাকে আজ দুপুরে এখানে খেতে হবে। ঠিক আছে মা, আমি এখন যাই। আচ্ছা। মকবুল চাচা বাজার করে আনার পর আলো রান্না বসালো। রান্না হয়ে যাওয়ার পর দুপুরে মকবুল চাচাকে খাইয়েছে সে, কিন্তু নিজে কি খেয়েছে না খেয়েছে নিজেও জানে না। মুখে কয়েকবার শুধু খাবার নিয়েছে। রাত 8টা বাজে, হয়তো একটু পর আধার চলে আসবে। আলো আধারের পছন্দের মুরগির ভুনা করেছে, সাথে টমেটোর সাথে রুই মাছের ঝোল, শেষে আছে পায়েস। ছোটবেলায় পায়েস খাওয়ার জন্য আধার তার মাকে পাগল করে তুলত। ভেবে ভেবে আলো মুচকি হাসল। আধার চলে এসেছে, এসে দেখে আলো খাবার নিয়ে টেবিলে বসে আছে। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। দরকার নেই। খাবেন না? ক্ষুধা নেই আমার। কি খেয়েছেন আপনি যে ক্ষুধা নেই? খেয়ে নিন। তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি পরে খেয়ে নিব। এখন? আধার কথা না বলে উপরে উঠে গেল, কিন্তু একটু পরেই আবার ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। যতই হোক ক্ষুধা বলে কথা, পেটে যখন ক্ষুধার ইঁদুর দৌড়ায় তখন রাগ মাথায় থাকে না। ক্ষুধার ইঁদুরের দৌড়ে রাগ চলে যায়। আলো খাবারের প্লেটে খাবার দিল, আবার চুপচাপ খেয়ে চলেছে। হয়তো আজ বেশিই খাচ্ছে। পছন্দের খাবারের তো আলাদা একটা ব্যাপার থাকে। আজ আথার তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছে। খাবারও হয়েছে ফার্স্ট ক্লাস। আলো? বলুন। কি হলো বলুন। তুই পাশের রুমে গিয়ে ঘুমা। আধারের এমন একটা কথাতে আলো যেন থমকে গেল। যে লোকটা 2 দিন ধরে তাকে ছাড়া থাকতে পারছে না, অন্য কোথাও ঘুমালে কোলে করে নিয়ে চলে আসতো, সে কিনা এই কথা বলছে। কিরে, তোকে কি বললাম শুনেছিস? আমি অন্য পাশের রুমে থাকবো। আর আপনি? আমি এখানে থাকবো। সত্যি তো? শব্দটা বলার সময় আধারের গলাটা ধরে আসছিল, কষ্ট হচ্ছিল মনে হয়। আলো কোনো কথা না বলে
পাশের রুমে চলে গেল। কেন আলো, কেন এমনটা করিস তুই? তুই কি সত্যি আমার কাছে আসতে চাস না? তবে কি তুই আমার থেকে দূরে দূরেই থাকতে চাস? আমি যা ভাবছিলাম তাই কি? তুই অন্য কাউকে ভালোবাসিস? কেন আলো, তুই কি বলতে পারতি না আমার একা একা ভয় করে, আমি আপনার পাশে আপনার সাথেই থাকবো? কেন বললি না তুই? তুই আমার থেকে দূরেই থাকতে চাস, তবে তাই থাক। আধার এপিট ওপিট করছে, কিছুতেই ঘুম আসছে না তার। আলোকে ছাড়াও ভালো লাগছে না তার। কেন এমন হচ্ছে? ঘুম আসছে না আমার। রাত 12টা বাজে, আধারের চোখে ঘুম নেই। আধার পূর্বের ন্যায় আলোর রুমে গেল। আলো ঘুমিয়ে পড়েছে। আলোকে কোলে নিয়ে নিজের রুমে গেল। বিছানার ওপর শুয়ে দিয়ে সেও তার পাশে শুয়ে পড়ল। সকালে আলোর ঘুম ভাঙল পাখির শব্দে। আধার তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আলো আকাশ থেকে পড়ল। চোখগুলি ভালো করে ডলে নিল আরেকবার। না, সে তো সত্যিই দেখছে। আধারই তার কোমর জড়িয়ে রেখেছে। আলো রুমের দিকে নজর দিল। হ্যাঁ, এটা তো আধারেরই রুম। তার স্পষ্ট মনে আছে আধার বলার পর সে পাশের রুমে গিয়েছিল। কিন্তু এখানে আনলো কে? আধার। তা না হলে সে কি করে আসবে এখানে? আলোর নড়াচড়াতে আধারের ঘুমটাও ভেঙে গেল। ভূতের মতো এইভাবে তাকিয়েছিস কেন? কাল রাতে আপনি আমাকে এখানে এনেছেন? আমার কি মাথা খারাপ? আর সত্যি তো, তুই এখানে কেন? তোকে না বললাম কাল রাতে পাশের রুমে থাকতে? তুই এখানে এলি কি করে? আপনি আমাকে কাল রাতে এখানে আনেননি? মাথা খারাপ? তাহলে আমি এখানে এলাম কি করে? আমি তো এখানে আসিনি। আপনি শিওর তো আনেননি? আমাকে দেখে কি তোর মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? তবে কি এই বাড়িতে ভূত আছে? থাকলেও থাকতে পারে। অনেক দিন তো এই বাড়িতে কেউ থাকে না। তুই নিজেই ঘুমের মাঝে এখানে এসেছিস। তা নয় তো সত্যি ভূতে এখানে এনে রেখে গেছে। বলে আধার আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেচারা আলো মাথা চুলকাচ্ছে। তারপর সেও নিচে নেমে গেল ব্রেকফাস্ট বানাতে। আধার তো একটু পরেই অফিসে যাবে। নিচের ওয়াশরুম থেকে আলো হাত মুখ ধুয়ে নিল। তারপর রান্নাঘরে গেল। রান্না করছে আলো। প্রায় শেষের দিকে কফির জন্য দুধ গরম করে নামালো। এর মাঝে আধারের ডাক। আলো, আলো, এই আলো, আসছি। ডাকছিলেন আমায়? আমার ব্লু কালার কোটটা আর প্যান্টটা বের করে দে তো। ওটা তো আলমারিতে আছে। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। সামনেই তো রেখেছিলাম আমি। বলতে বলতে আলো আলমারি থেকে কোটটা বের করলো। এ নিন আপনার কোট আর প্যান্ট। আলো চলে যাচ্ছিল। আধার আবার ডাক দিল। আলো, বলুন। ওয়ালেটটা কোথায় রেখেছিলি? আমি তো রাখিনি। দেখ তো কোথায় আছে। ঠিক আছে, এই যে আপনার ওয়ালেট। ড্রয়ারে রাখবেন, তাহলেই পেয়ে যাবেন। আধার নিচে গেল। আমি না হয় ব্রেকফাস্ট অফিসে করে নিব। না না, একটু বসুন, আমার হয়ে গিয়েছে। আর কতক্ষণ? টাইম হয়ে যাচ্ছে আমার। এ তো হয়ে গিয়েছে। আধার ব্রেকফাস্ট করে নিল। আপনি একটু বসুন, আমি কফি বানিয়ে আনি। না থাক, তুই খেয়ে নিস। আমি কফি অফিসে খেয়ে নিব। ঠিক আছে। আধার চলে গেল। আলোরও সেই একলা দিন কাটানোর সময় শুরু হলো। ঘরে বসে একা একা থাকাটাও একটা বিরক্তিকর কাজ। যে সেটার মাঝে থাকে সে বোঝে কতটা একলা আর বিরক্ত লাগে। রাত 9টার দিকে আধার বাসায় ফিরল। হাত মুখ ধুয়ে আসুন, খাবার দিচ্ছি আমি। আধার নিচে আসলে আলোকে খাবার বেড়ে দিচ্ছিল। আধার খাবার খেয়ে চুপচাপ করে রুমে গেল। আলো খেয়ে রুমে গেল। আলো, আজও আমাকে পাশের রুমে থাকতে বলবেন? তারপর আপনি গিয়ে আবার আমাকে নিয়ে আসবেন? না। তাহলে? কাল আমার একটা বন্ধু আসবে দুপুরবেলা। তাকে যত্ন করতে হবে। মানে খাওয়াবেন? ঠিক আছে। দুপুরবেলা আপনিও আসবেন? হ্যাঁ। আচ্ছা, কাল দুপুরে আমি সব ভালো কিছু রান্না করে রাখবো। ঠিক আছে, ঘুমিয়ে পড়। আলো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। গোসল শেষ করে আলো বাইরে আসলো। আজ দুপুরে তো মেহমান আসবে, আবার উনিও আসবে। গোসল করার সময় হয়তো পাওয়া যাবে না। আলো আধারকে ডেকে দিল। আলোকে আজ খুবই বেশি সুন্দর লাগছে। কালো শাড়িটা বেশ মানিয়েছে তাকে। আধার ওয়াশরুমে গেল আর আলো গেল নিচে। আধারের জন্য ব্রেকফাস্ট বানানো হয়ে গিয়েছে। আধারও এসে পড়েছে তৈরি হয়ে। খাওয়া শুরু করতে করতে বলল, আলো, খাবারগুলি আজ ভালো করে রান্না করিস। আমার রান্না করা খাবার কি খুব খারাপ হয়? তা বলিনি, আজ তো আমার ফ্রেন্ড আসবে তাই বললাম। ঠিক আছে, রান্নাগুলি তাড়াতাড়ি করে নিস, চেষ্টা করব। আচ্ছা আমি যাই, তুই সাবধানে থাকিস। আপনিও। আধার চলে গেল। আলো খাবার খেতে বসলো। খাবার শেষ করে আলো আবার রান্নাঘরে গেল। কাজ আছে, রান্না করতে হবে অনেক কিছু। আধারের বন্ধু বলে কথা, তাই আলো আগে থেকে রান্না করতে শুরু করলো। একা একা সবকিছু করতে সময় তো লাগবেই। তার উপর বলে গেল রান্না ভালো হওয়ার কথা, তাই মন দিয়ে রান্নাটা করা উচিত। স্বামীর আদেশ বলে কথা। দুপুরে আধার বাসার ল্যান্ড ফোনে কল দিল। তো রান্না শেষ হয়েছে? আপনারা কখন আসবেন? 20 থেকে 30 মিনিটের মাঝে আসছি। ঠিক আছে। আধার ফোন কেটে দিল। অনেকক্ষণ পর আধার তার বন্ধুকে নিয়ে বাসায় এলো। আধার, তুমি এখানে থাকছো কতদিন হলো? এই তো 1 মাস হলো দেশে ফিরেছি। আর কয়েকদিন হলো এখানে থাকছি। নাইস বাড়িটা। থ্যাঙ্কস, ওয়েলকাম। তো রাফি, তুমি ওই রুম থেকে ফ্রেশ হয়ে আসো। আমি আলোকে বলি খাবার দিতে। হু ইজ আলো? বলতে বলতে আলো চলে এলো। আলোকে দেখে রাফি হা করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। আলো, বলুন। আমার বন্ধু রাফি। তো রান্না শেষ?
ঠিক আছে তুই যা, গিয়ে খাবারগুলি প্লেটে দে। রাফি ফ্রেশ হয়ে এলে খেয়ে নিব। আলো বলে চলে গেল। রাফি রাফি যাও, হাত মুখ ধুয়ে নাও। ওকে। রাফি আধারের দেখানো রুমে চলে গেল। আলো টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। এমন সময় রাফি এলো রুম থেকে। আধার বসা থেকে উঠে দাঁড়ালো। ও রাফি, বসো বসো। পেট ভরে খাবে, আশা করি রান্না বেশ ভালো লাগবে। ও আধার, ইয়ার এই মেয়েটাকে। রাফির কথায় আধার আলোর দিকে তাকালো। আলোর চোখও আধারের দিকে। ইয়ার, এটা কি তোমার মেট? মেট কথাটা শুনে আধার আলোর দিকে অবাক হয়ে তাকালো। আলোর মুখে করুণার ছাপ। কাজের লোক? রাফি, খেয়ে নাও। ও আধার, বলো না প্লিজ, এরকম কাজের লোক বাসায় থাকলে আর কি চাই বলো তো? রাফি, না জেনে কথা বলো না, তোমার খাওয়া দরকার, খেয়ে নাও। আর ও কোনো কাজের মেয়ে না, ও আমার। আধারের ফোন বেজে উঠল। আলো, তুই ওকে খাবারটা বেড়ে দে, আমি কথা বলে আসি। ঠিক আছে। আধার চলে গেল ও পাশে। আলো রাফির দিকে গোস্তের তরকারি এগিয়ে দিল। রাফি আলোর হাত ধরে তরকারির প্লেটটা নিল। আলো অস্বস্তি ফিল করছিল। সে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। পেছন থেকে আলোর হাতটা ধরল কেউ একজন। আলো তাকিয়ে দেখে রাফি। কি করছেন কি আপনি? হাত ছাড়ুন আমার। ও সুইট, কেন? কাম অন, তুমি কি মনে করেছো আমি বুঝি না কিছু? আধার তোমায় কেন একা বাড়িতে রেখেছে তাকে আমি বুঝবো না? জানি, সব বুঝি আমি। আরে আজকাল তো এমনই হয়, চিন্তা করো না, আমি আধারকে বলে তোমাকে আমার সাথে কয়েকদিনের জন্য নিয়ে যাব। ভেবো না আধারের চেয়েও আমি তোমাকে বেশি সুখ দিব। কথা শেষ করার আগেই রাফির গালে একটা থাপ্পড় পড়ল। আধার জোরে একটা চড় দিল রাফিকে। আলোর দিকে আগুন চোখে এক দৃষ্টি দিয়ে রাফির দিকে তাকালো। ও ইয়ার, আধার শোনো না আমার কথাটা, আমি বলছিলাম। রাফির হাতটা আলোর হাত থেকে আধার জোরে সরিয়ে নিল। রাফির মুখে আধার খুশির উপর খুশি বসাচ্ছে। রাফির হাত মুচড়ে মুচড়ে ধরছে। রাফির মুখ থেকে গড়গড় করে রক্ত ছুটছে। ছাড়ো আধার, প্লিজ। কুত্তার বাচ্চা, তুই আলোর হাত কেন ধরলি? আর কি বলছিলি তুই ওকে? কি বলছিলি? আধার, প্লিজ স্টপ দিস। তুই জানিস ওকে? ও মিসেস চৌধুরী, আধার চৌধুরীর বউ ও। শি ইজ মাই ওয়াইফ। আধার রাফিকে মারার মধ্যে কথাগুলি বলছিল। আধারের শেষের কথাগুলি শুনে আলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আধার কি বলছে এসব? আলো এক দৃষ্টিতে আধারের পানে তাকিয়ে আছে। ভুল হয়ে গেছে আধার, প্লিজ স্টপ, প্লিজ ছেড়ে দাও আমায়, প্লিজ। রাফির কাকুতি মিনতি শুনে আলো আধারের হাত ধরেছে আধারকে ছাড়ানোর জন্য। আধার রাগে রাফিকে মারছে। আলো অনেক কষ্টে আধারের হাত ছাড়ালো রাফির ওপর থেকে। রাফি মনে হয় প্রাণ ফিরে পেল। এক দৌড়ে বেচারা বাসার বাহিরে। আধার আলোর দিকে তাকিয়ে এক চড় দিল আলোর গালে। হঠাৎ এমন ঝড়ের আভাস আলো পায়নি, তাই অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আলোর খোপায় মুঠোয় ধরে তার মুখটা নিজের সামনে নিয়ে এলো। হাত ধরার সময় আমাকে ডাকতে পারলি না? আমি কি মরে গিয়েছিলাম? আমার থেকে তো নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করিস, অজুহাত দেখাস, তো অন্যের বেলায় এমনটা হলো না কেন? আধারের চিৎকারে আলো ভয় পেয়ে কেঁপে উঠল। মানুষটা রেগে আছে ভীষণ। কিরে বল, ডাকলি না কেন? নাকি ডাকতে মন চায়নি? মানে ভালো লাগছিল বুঝি? ছি, কি বলছেন আপনি? আধার আরেকটা চট দিল আলোর গালে। এবার আলোর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আধার রাগে গটগট করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলায় আধার ঘরে ফিরল। আলো তখনও মেঝেতে বসেছিল। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আলোকে এখন মোটা মোটা লাগছে। তার এই রূপটাও মন্দ নয়। খাবার টেবিলের ওপর আগের মতোই রয়েছে। ফ্লোরে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। রাফিকে মারার সময় পড়েছিল। এখানে বসে আছিস কেন? আধার দেখতে পেল আলোর গাল লাল হয়ে আছে। তার 5 আঙ্গুলের দাগ পড়ে আছে। গালে মলম লাগাসটি কেন? কিরে আলো? আলো চুপচাপ উঠে এলো। টেবিলের সামনে এসে খাবারগুলি নিয়ে রান্নাঘরে গেল। খাবারগুলি গরম করছিল আর আধার রান্নাঘরের বাহির থেকে আলো আলো ডাকছিল। তবে আলোর মুখ ছিল বন্ধ, কোনো কথা বলছিল না। আধার বেচারার মনও অনুতপ্তে জর্জরিত। তার কেমন যেন লাগছে। কত জোরে আলোকে 2টা চড় দিল সে। গাল তো লাল টমেটো হয়ে আছে। আধারের মনে খুব লাগছে, তাই তো শুধু আলো আলো ডাকছে। আলো সব গরম করে খাবার টেবিলে প্লেটে সাজিয়ে দিল। আধার আলোর পেছন পেছন যাচ্ছে। আলো, আলো শোন না, ওই আলো, কথা বল। আলো। আলো প্লেটে খাবার দিয়ে চামচ টেবিলের উপর বাড়ি দিল। আধার কিছু বলল না। আলো একাধারে কয়েকবার শব্দ করার পর আধার বসল। আধারের সামনে সব খাবার দিল আলো। আলো শোন না, আলো উপরে চলে গেল। ওয়াশরুম থেকে আলো ফ্রেশ হয়ে বের হয়ে দেখল আধার খাবার নিয়ে বসে আছে। আলোকে দেখে আধার বিছানা থেকে উঠে দাঁড়ালো। আধারকে দেখে আলো রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। তার আগে আধার বলল, তুই না খেলে আমিও খাবো না কিন্তু। আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে আলো, সে সকালে খেয়েছে। আর তুই তো জানিস না খেয়ে থাকলে আমার। আলো এবার গিয়ে বিছানার ওপর বসলো। আলোর বসা দেখে আধারও বসে পড়ল। 1 লোকমা খাবার তুলে মুখে দিল আলোর মুখে। খেয়ে নিল আলো। পরের বারেরটা আধারের হাতে তার মুখে তুলে দিল আলো। খাওয়া দাওয়া শেষ করে আলো বেলকনিতে চলে গেল। আলো,
আলো, আমি বাইরে যাচ্ছি, দরজা বন্ধ করে রাখতে হবে না। মকবুল চাচাকে বলবো নজর রাখতে, আসতে দেরি হলে চিন্তা করতে হবে না। আথার আলোকে বলে রুম থেকে বের হয়ে এলো। আলো বাইরে সে যে তাকিয়েছিল এখনো আছে। বাইরে তাকিয়ে থাকতে থাকতে আলোর খেয়ালই হয়নি ঘরে যে আলো নেই। ভাবনার জগতে ডুবেছিল হয়তো। ঘরটা এত অন্ধকার কেন? কারেন্ট চলে গিয়েছিল কখন? কিছুই বুঝতে পারছে না। আলো বেলকনি থেকে আস্তে আস্তে ঘরে ঢোকার চেষ্টা করছিল। হঠাৎ সে অনুভব করলো তার কোমর জড়িয়ে কেউ তাকে টেনে নিজের কাছে মিশিয়ে নিল। দুপুরের ঘটনার পর আলো এমনিতেই ভয়ে আছে, আবার এখন কে? আরে বলবেন তো কে? ছাড়ুন আমাকে, ছাড়ুন, আমি কিন্তু এখন চেঁচাবো। চাচা? কি হলো চাচা, এখন চুপ করে গেলি কেন? ভয় পেয়েছিস বুঝি? ভয় পাবো কেন? আধার আলোকে কোমর জড়িয়ে একটু একটু করে এগিয়ে গেল। ঘরের ক্যান্ডেলগুলি জ্বালিয়ে দিল। এক বক্স চকলেট আলোর সামনে এগিয়ে দিল। আধারের মুখটা ক্যান্ডেলের আলোয় অন্যরকম আলোকিত হয়ে যাচ্ছে। আলো হাঁ করে তাকিয়ে আছে আধারের দিকে। তোর পছন্দের চকলেট নে। রাগের মাথায় তখন আমার ভুল হয়ে গিয়েছিল। এত জোরে তোকে চড় দেওয়াটা ঠিক হয়নি, আমার ভুল হয়ে গিয়েছে। আই এম সরি, প্লিজ। আলো তখনও আধারের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। আধার আলোর কানের পাশ দিয়ে হাত নিয়ে আলোর মুখটা খানিকটা উপরে তুলে নিল। চুপ করে আলোর গালে একটা চুমু দিল। আলোর সাথে সাথে আধারের শার্টটা খামচে ধরল। আধার একটু মুচকি হাসল। আধারও হুট করে আলোকে কোলে তুলে নিল। দুজনেই মনে হয় কোনো এক ঘরে আছে। আলো আধারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আধারও তাই। আধার আলোকে কোলে নিয়েই আলোর কপালে একটা চুমু দিল। এটাকে ভালোবাসার পরশ বলে। কপালে চুম্বন দেওয়ার মাঝে এক শুদ্ধতা বিরাজ করে। এটার মধ্য দিয়ে একে অন্যের প্রতি মায়া বৃদ্ধি পায়। আধার আলোকে নিয়ে বিছানার দিকে গেল। আলোও বাধা দিচ্ছে না। দুজনের মধ্যে একটা ঘোর কাজ করছে। দুজনেই এক ভালোবাসার বিশাল সাগরে ডুবে আছে। আজ দুনিয়াতে এক নতুন দম্পতির সূচনা হলো। অনেক বেলা হয়ে গিয়েছে। দুজনের কেউ ঘুম থেকে ওঠার নাম নেই। আধারের ঘুম হালকা হয়ে আসছে। আধার একটু পর মিটমিট করে তাকালো। আলো তার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। আলোর মায়াভরা মুখের দিকে আধার পলক্ষীনভাবে তাকিয়ে আছে। সাদা থপথপে মুখটা দেখলে আধারের মাঝে একটা অনুভূতি হতে শুরু করে। আধার আলোর কপালে একটা চুমু দিল। আলো অনেকটা নড়ে উঠল। আলো মিটমিট করে তাকিয়ে দেখল আধার তার দিকে তাকিয়ে আছে। কি হলো? কি কি দেখছেন? তোকে কেন? এমনি। ও। আলো একটু পর খেয়াল করলো কম্বল ছাড়া তার অবশিষ্ট কিছুই নেই। কি? কই কি? এটা কি হলো? কি হলো বলবি তো? আপনি যান। কোথায়? আপনি যান। কি বলছিস তুই? আলো ধাক্কা দিয়ে আধারকে বিছানা থেকে ফেলে দিল। কি হলো এটা? আপনি যান। সকাল সকাল তুই আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? যাবেন আপনি? আলো কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিল। কি হলো? যান। সকাল সকাল তাই কিছু বললাম না, কিন্তু আপনি যান। আধার আলোর চেঁচামেচি শুনে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আলো বিছানা থেকে উঠে নিজেকে ঠিক করে নিল। আধার ওয়াশরুম থেকে বের হলো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে। আলো আধারের দিকে এক দৃষ্টি নিক্ষেপ করলো, যেন চোখ দিয়ে আধারকে শেষ করে দেবে। এইভাবে শাকচুনির মতো তাকিয়েছিস কেন? তোকে কিছু কি ধরেছে? যেভাবে তাকিয়েছিস মনে হচ্ছে আমাকে মেরে ফেলবি। আলো রাগে ফুঁসছে। আচ্ছা, তখন আমাকে খাট থেকে ফেলে দিলি কেন? কি হয়েছিল জানেন না? না। আর তখন যাওয়ার জন্যই তো এত তাড়া দিচ্ছিলি কেন? আপনি সত্যি জানেন না? আরে আসতে বল, এত চিৎকার করছিস কেন? তখন কি তুই খালি গা? ও নো, তুই হাসবেন না কিন্তু। ও আল্লাহ। আলো রাগে আবার আধারকে ধাক্কা দিয়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সাদা একটা শাড়ি পরেছে আলো, চিকন গোল্ডেন পাড়ের, চোখে কালো কাজল, লম্বা চুলগুলি খোলা। তাতেই আলোকে আজ অন্যরকম লাগছে, অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আয়নার সামনে আলো দাঁড়িয়ে চুল ছাড়ছে। আধার ঘরে ঢুকে তা দেখেই বেহুশ। কি অপূর্ব লাগছে। আসল কথা, ভালোবাসার মানুষটাকে সবসময় অপূর্বই মনে হয়, যেন সারা জীবন তাকে দেখেই কাটানো যাবে। আধার চুপি চুপি পায়ে আলোর কাছে এলো। আলো আধারকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। একটা মুচকি হাসি দিয়ে দৌড়ে পালালো। আধারও তার বিশিষ্ট এক গালের হাসি হাসল। আজ আধার অফিসে যায়নি। ম্যানেজারকে সব বলে দিয়েছে, ম্যানেজারই সব সামলে নিবে। আজ আধার বাসায় থাকবে বলে অফিস অফ। আধার নিচে গেল। আলো তখন আধারের জন্য কফি বানাচ্ছিল। আধার পেছন থেকে আলোকে জড়িয়ে দিল। কি করছেন? কেন? ছাড়বেন তো? না। কি করবি তুই? আমি আর কি করব বলুন? আপনার ছাড়তে হবে না, ধরে রাখুন, আরো বেশি করে জোরে ধরুন। গরম খাবারটা আমার হাতে পড়ুক। পড়বে না। কি করে বলছেন? এমনি বলছি। ও। আলো আহ করে শব্দ করে উঠল। আলোর শব্দে আধার তাকে ছেড়ে দিয়ে পেছন থেকে সামনে এলো। আর আলো তরুণীর মতো খিলখিল করে হাসতে লাগলো। আধার এক নজরে তাকিয়ে আছে সেই প্রাণ ভরা হাসির দিকে, যেন কোনো 15 থেকে 16 বছরের তরুণী হাসছে। কি হলো, ভয় পেলেন তো? তোর যে হাতে গরম কফি পড়েছিল সেটা ঠিক হয়েছে? মনে আছে আপনার? যা বললাম তার উত্তর দে। ঠিক হয়েছে। দেখি।
বললাম তো ঠিক হয়েছে, তোকে দেখাতে বললাম, দেখা। এই দেখুন ঠিক হয়ে গিয়েছে। ঠিক হয়েছে, তবে দাগ অল্প আছে। আমি একটা মলম দিব, তুই সেটা ইউজ করবি প্রতিদিন। লাগবে না কি? ঠিক আছে দেব। আপনি গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। তাড়াতাড়ি দে, ক্ষুধা পেয়েছে খুব। আপনি যান, আমি আসছি। আধার বসে আছে আর আলো খাবার দিচ্ছে। খেয়ে নিন। তুই খাবি না? আমি পরে খাবো। কেন? এমনি। আপনি খেয়ে নিন। না। কি না? এখন তুই খাবি। বললাম তো পরে খাবো। ওকে সেম। ঠিক আছে, আমি খাবার নিচ্ছি, আপনি খেয়ে নিন। আবার কি? তুই বস। আলো বসলে আধার আলোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আপনি খাচ্ছেন না কেন? এমনি, তুই খা। আলো নিজ হাতে আধারের মুখের সামনে খাবার ধরল। আলো আধারকে আর আধার আলোকে খাইয়ে দিচ্ছে। সকালের খাবার শেষ হলে আলো দুপুরের খাবার রান্না করতে গেল। আজ দুপুরে মকবুল চাচাও তাদের সাথে খাবে। রান্না শেষ করে আলো আধারকে ডাকতে শুরু করলো। শুনছেন? কোথায় আপনি? কি হলো, কোথায় গেলেন? বল। কাজ করছিলাম ল্যাপটপে। ওহ, আমার রান্না শেষ। মকবুল চাচাকে নিয়ে খেতে আসুন। ঠিক আছে, তুই যা, আমি ডেকে আনছি। আচ্ছা। আধার মকবুল চাচাকে ডেকে আনলো। তিনজন মিলে একসাথে খেতে বসলো। আরে চাচা, আপনি খাচ্ছেন কেন? কি হলো? চাচা, আমি কি তরকারিতে বেশি ঝাল দিয়ে ফেলেছি চাচা? না মা। তাহলে চাচা আপনি খাচ্ছেন কেন? বুঝলে আধার বাবা, তোমার বাবা যখন বেঁচে ছিল তখন এখানে আসলেই আমাকে নিয়ে এইভাবে খেতে বসতেন। তুমি যখন হওনি তখন ভাবি আর সাহেবও আমাকে নিয়ে এইভাবে খাওয়াতেন। জানি চাচা, আমার বাবা ছিলেন একজন অনেক বড় মনের মানুষ। তার মনটা ছিল নরম। অনেক ভালো মানুষ ছিলেন উনি। ভালো মানুষ না হলে কি আমাকে রাস্তা থেকে এনে নিজের মেয়ের মতো? আলো চুপ। চাচা, কান্না করবেন না। ভাত সামনে নিয়ে চোখের পানি ফেললে আল্লাহ নারাজ হয়। খেয়ে নিন। বাবা। চাচা, বললেন না তো রান্না কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে মা। ঠিক ভাবি যেমন করতো তেমন। মার কাছ থেকে যে শিখেছি। মা আর তোর রান্না আকাশ পাতাল তফাৎ। কি? ঠিক। ঠিক আছে, আপনি খাবেন না? পাগল নাকি? ক্ষুধা নিয়ে থাকার চেয়ে এই খাবার খাওয়া ভালো। ভাব। রাত 10টা বাজে। আলো বেলকনিতে দাঁড়িয়ে আছে। আধার হয়তো ল্যাপটপ নিয়ে কাজ করছে। আধার হঠাৎ করে এসে আলোকে কোলে তুলে নিল। আরে এইভাবে কেউ আসে নাকি? কোনভাবে? কোনো সারা শব্দ না করে? তাতে কি? আমি তো ভয় পেতে পারতাম। রাখতো। দেখ, আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। অনেক তারা উঠেছে। সকালে তুই আমাকে খাট থেকে ফেলে দিয়েছিলি। এখন তোকে এখান থেকে ফেলে দেই? আপনার ইচ্ছা হলে দিন। না, তুই আমাকে খাট থেকে ফেলেছিলি আর আমি তোকে খাটের ওপরে ফেলবো। বাজে মতলব আর কি? বেয়াদব মেয়ে, চুপ কর। সত্যি বলেছি তো, তাই বেয়াদব হয়ে গেলাম। আলোর কপালে আধার ভালোবাসার পরশ দিল। আধার সত্যি আলোকে খাটের ওপর ফেলে দিল। কি হলো? লাগলো তো? ভুলিয়ে দেব। কিভাবে? পরশ দিয়ে। আধার আবার আলোতে মেতে উঠল। সুখের অতল সাগরে বিলীন হলো। আলো আধারের সংসার এভাবেই কাটছিল। সুখ দুঃখ হাসি কান্না মজা দুষ্টুমিতে ভালোই চলছিল আধার আলোর সংসার। বেশ কয়েকটা দিন এভাবেই চলে গেল। আলো, আলো, আসি। কোথায়? তাড়াতাড়ি আসবি তো? বলুন। আমার ওয়ালেট কোথায়? প্রতিদিন এক কথা। আল্লাহ, তাড়াতাড়ি বের কর না, দেরি হয়ে যাচ্ছে। এই নিন আপনার ওয়ালেট, সাথে ঘড়ি। তুই গিয়ে খাবার দে, আমি আসছি। ঠিক আছে। আলো টেবিলে খাবার দিচ্ছিল। আধারের তারা আছে বলে তাড়াতাড়ি চলে যাবে, তাই আলো আগে থেকে খাবার দিয়ে রাখলো। আধার নিচে নামলো। টেবিলের দিকে যাবে তার আগেই কেউ একজন তাকে জড়িয়ে ধরল। আধার সামনে তাকিয়ে দেখে আলো হা করে তাকিয়ে আছে তার দিকে। চোখগুলি থমকে গেছে হয়তো। পানিতে টলমল করছে। এখন বুঝি ঝরে যাবে পানি চোখ থেকে। আলোর সামনে, তাহলে তাকে জড়িয়ে ধরল কে? আধারের মাথা কাজ করছে না। কে আপনি? আধারের বুক থেকে মেয়েটা মাথা তুলল। যারা, কি ভেবেছিলে তুমি আমি আসবো না? কবে দেশে ফিরলে বলো তো? একবারও আমার খবর নিতে মন চায়নি তোমার? আধার, কি হলো? কথা বলছো না কেন? আধার আলোর দিকে তাকালো। আলো এখনো ঠায় দাঁড়িয়ে আছে ওদের দিকে তাকিয়ে। আলোর অমন চেহারা দেখে আধারের বুকটা যেন ফেটে যাচ্ছে। মনে হচ্ছে ছুরি দিয়ে কেউ তার বুকে কুটকুট করে আঘাত করছে। যারা আবার আধারকে জড়িয়ে ধরল। আধার বেবি, আমি এখানে এলাম, তুমি খুশি হওনি বুঝি? কি হলো আধার বেবি? লিসেন যারা, স্টপ ইট। কেন? প্লিজ বিহেভ ইয়োর সেলফ। আধার যারাকে নিজের থেকে দূরে সরিয়ে নিল। আলোর কাছে আধার যেতে শুরু করলো। আলো, আমার কথা শোনো। আলো দৌড়ে চোখের পানি মুছতে মুছতে উপরে চলে গেল। আধার, ওই মেয়েটা কে? আধার আলোর পেছন পেছন গেল। আলো প্লিজ, আমার কথাটা তো শোনো। আলো প্লিজ, দরজা খোলো। আলো, আমি তোকে সবটা বলছি, প্লিজ দরজা খোল। আলো, আপনি চলে যান, চলে যান এখন। আধারের অফিসেও একটা মিটিং আছে, তাকে যেতেই হবে, তাই সে নিচে গেল। নিচে নামতে যারা শুরু করলো। আধার, আধার বেবি। আধার রাগে না খেয়ে অফিসে গেল। অফিসের সব কাজ শেষ করলো, মিটিংও শেষ করলো। বিকেল হয়ে গিয়েছে। আধার নিচের সিটে বসে ভাবতে লাগলো, আলো প্লিজ, এই ব্যবহারটা তুই আমার সামনে করিস না। আমি সহ্য করতে পারছি না, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। আলো, তুই আমাকে ভুল বুঝছিস। যারার সাথে আমার কিচ্ছু নেই, ও শুধু আমার ফ্রেন্ড। ইনফ্যাক্ট ওকে আমি সেটাও মনে করি না।
বিদেশে ও আর আমি একসাথে পড়তাম, জাস্ট এইটুকুই। কিন্তু তুই আমার কথাই শুনছিস না। প্লিজ আলো, আমি পারছি না। আধার দেখলো 4টা বেজে গেছে। আধার আর কিছু না ভেবে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে আধার আগে আলোর কাছে গেল। আলো তখনও রুম বন্ধ করে পড়ে আছে। আধার অনেক ডাকাডাকির পরেই আলোর সারা শব্দ পায়নি। আধার রীতিমতো ভয় পেতে শুরু করলো। আধার ভয়ে দরজা ভাঙতে শুরু করলো। ভেতরে গিয়ে দেখতে পেল আলো বিছানায় শুয়ে আছে। কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে হয়তো। কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে পাগলি। আধার বিছানার পাশে হাঁটু গেড়ে বসলো। আলোর চুলগুলি ঠিক করে দিল। চোখ মুখের অবস্থাও নেই, মুখটা কালো দেখাচ্ছে। কপালে আলতো করে চুমু এঁকে দিল। আধারের সব কথা না বলা অবধি শান্তি লাগছে না। আধার আলোকে ডাকতে শুরু করলো। আলো মিটমিট করে তাকিয়ে আধারকে দেখতে পেল। রাগে অভিমানে আধারের হাত সরিয়ে দিল আলো। আলো প্লিজ, লক্ষ্মীটা আমার কথা শোন। কি শুনবো আমি? দেখ আলো, তুই যা ভাবছিস তা কিছু নয়। তুই ভুল ভাবছিস। তুই আধার বেবি, তুমি এখন এলে, আমাকে তো ডাকনি। যারা উইদাউট পারমিশন কারো বেডরুমে ঢোকা যায় না, এটাও ভুলে গেলে নাকি তুমি? কি বলছো কি আধার বেবি? তোমার বেডরুমে আমি ঢুকতে পারবো না? আমরা পার্সোনাল কথা বলছি, তুমি আসতে পারো। কি? প্লিজ গো। কেন আধার? মেয়েটার সাথে কি পার্সোনাল কথা এমন যে আমার সামনে বলতে পারবে না? ও আমার ওয়াইফ, আমার স্ত্রীও, একটা মেয়ে নয়। সম্মান দিয়ে কথা বলবে। ও তোমার বউ? এটা আমাকে মানতে হবে? হাউ ফানি। আধার রেগে গিয়ে জারাকে এক চড় মারল। আলো বোকার মতো আধারের দিকে তাকিয়ে আছে। আধার অনেকটা রেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। যাও রুম থেকে। যারা ফুসফুস করে বেরিয়ে গেল রুম থেকে। আলো প্লিজ আমার কথা শোন। আমাকে বিশ্বাস করিস না? তুই তো আমাকে জানিস, বল তুই যা ভাবছিস তা না। যারার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আমার সাথে বিদেশে থেকে একসাথে পড়াশোনা করেছে, এটুকুই, আর কিছুই নেই আমাদের। প্লিজ আলো, বিশ্বাস কর আমায়। আলো শক্ত গলায় শুধু এইটুকু বলল। সারাদিন হয়তো কিছুই খাননি, আমি কিছু বানিয়ে দিচ্ছি, খেতে আসুন। আলো বিছানা থেকে নেমে চলে গেল। পেছন থেকে কয়েকবার আলোকে ডাকলেও আলো শোনেনি, চলে গেল। আধার রাগে দেওয়ালে নিজের হাত দিয়ে ঘুষি মারল। রাত 9টা বাজে। আলো ডাকছে খাবার খাওয়ার জন্য। আধার নিচে নামছে না। এক অপরাধ বোধ কাজ করছে নিজের মাঝে। আধার এক রাশ মন খারাপ নিয়ে আস্তে আস্তে নিচে গেল। যারা আর আলো তখন কথা বলছিল। তুমি আধারের কে হও? কি হলো বলো? আমি আপনাকে চিনি না, আর অচেনা মানুষের সাথে আমি কথা বলতে চাই না। তুমি বলবে না তো তুমি আমার আধারের কে হও? তোমার আধার? হাসির বিষয়। কেন? কারণ ওই মানুষটা আগেই আমার হয়ে গিয়েছে, আর আমি ওনার কে এটা একবার উনি বলেছে। আবার জানতে চাইলে তুমি ওনার কাছে জিজ্ঞেস করে নিও। তুমি তো ওর বাড়ির কাজের লোক, এত বড় কথা বলছো কি করে? তুমি কি জানো আমরা দুজন দুজনকে ভালোবাসি? বিদেশে আমরা একসাথে থাকতাম, এক বাসায়, কখনো এক বিছানায় একসাথে। আধার পেছনে টান দিয়ে যারার গালে একটা চর বসিয়ে দিল। তুমি গায়ে পড়া মেয়ে আমি জানতাম, এতটা নীচ আগে জানতাম না। ছি, ভুলে যেও না বিদেশে আমার বাসায় আমি তোমাকে দয়া করে থাকতে দিয়েছিলাম। আর তুমি কি বলেছো? তুমি একসাথে থাকা নিয়ে। তোমাকে তো বন্ধু হিসেবেই পছন্দ করতাম, বাট তুমি এতটা নীচ। ছি, যারা একটু মান সম্মান নেই, নিজের সম্পর্কে এত বড় মিথ্যে তুমি বলতে পারলে কি করে? ছি। হ্যাঁ আমি পারি আধার, আমি তোমাকে ভালোবাসি। চুপ, না হলে আমার হাত আবার তোমার গালে যাবে। আধার, তুমি আমায় অপমান করছো। আরে রাখো তো, মেয়ে বলে আজ রাতটা তোমাকে আমি থাকতে দিব। কাল সকাল হওয়ার আগে না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। খেতে ইচ্ছে হলে খাও, না হলে কোনো রুমে গিয়ে রাতটা কাটিয়ে সকালে চলে যাবে। যারা কান্না করতে করতে উপরে চলে গেল। আলো, খেয়ে নিন, আমার কথাটা শোন, দয়া করে খেয়ে ঘুমাতে যান। আধার রাগে আলোর 2 বাহুতে ধরল। কি হয়েছে তোর? এইসব দেখেও বিশ্বাস হচ্ছে না তোর? যারা আমার কেউ না, তারপরেও তুই? আরে তুই যে অন্য একটা ছেলেকে ভালোবাসিস, সেটা কিছু না। আমি একবারও কি বলেছিলাম তোর ডায়েরিতে তুই কার কথা লিখেছিস? কাকে তুই ভালোবাসিস? আরেকজনকে ভালোবেসেও তো তুই আমার সাথে থাকছিলি। আমি সেটাই চাইতাম, তাই তোর আগের বিষয় নিয়ে কথা বলিনি। আমি চেয়েছিলাম আগের সব ভুলে তুই আমার কাছে থাক। আর তুই একটা মেয়ে কি বলল তাই বিশ্বাস করছিস? আর আমাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না তোর? আসলে তুই আমাকে ভালোই বাসিসনি। আর যারাকে দেখ আমার জন্য কত অপমান সহ্য করছে। তুই কাকে ভালোবাসিস আজ বল। আধারের বুকে আলো ঢলে পড়ে গেল, হয়তো মাথা ঘুরে গেছে তাই। আধার আলোকে কোলে নিয়ে নিজের রুমে গেল। রাত 10টা বাজে। আধার আলোকে বিছানায় শুয়ে দিল। পানির গ্লাসটা নিয়ে আলোর চোখ মুখ পানির ছিটে দিল। আলো মিটমিট করে তাকালো। আলো, তুই ঠিক আছিস? আলো বল না, ঠিক আছিস তুই? আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আপনার। আলো শান্ত গলায় কথাটা বলল। আধার সেদিকে ভ্রুক্ষেপ না করে আবার বলল, ডক্টরকে ফোন দিয়ে আসার জন্য? না মানে? এইভাবে মাথা ঘুরে গেল আর তুই বলছিস না মানে কি? মানে শরীরটা খারাপ লাগছিল তাই মাথাটা ঘুরে। ঠিক আছে, কাল সকালে অফিস যাওয়ার আগে আমি তোকে নিয়ে যাব ডাক্তারের কাছে। লাগবে না, চুপ, ঘুমা। আমি পাশের রুমে কি ঘুমাবো? পাশের রুমে মানে আমি আপনার সাথে ঘুমাবো না এখন। কেন? আমি চাই না।
এক চট দিয়ে গাল লাল করে ফেলবো। বড় বড় কথা না বলে চুপচাপ ঘুমা। যারা যা বলেছে তা কি সব মিথ্যে? হ্যাঁ, সব মিথ্যে। সব তো মিথ্যে হতে পারে না, কিছু হলে তো সত্যি, তাই না? ঘুমিয়ে পড়। আধার ড্রিঙ্কসের বোতল নিয়ে ড্রিঙ্কস করতে বসলো। আপনি এখন এসব খাবেন? কি হলো, দেখতেই তো পারছিস। আলো বিছানা ছেড়ে উঠে আধারের কাছ থেকে বোতলটা নিয়ে নিল। আপনি ঘুমাবেন? তুই ঘুমা। অন্যদিকে মুখ করে বলল, ঘুমাবেন কিনা? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যেতে হবে না, ঘুমাতে আয়। দুজন দুই পাশে শুয়ে পড়ল, অথচ কালকেও তারা এক মধুর রাত কাটিয়েছে। কাল অবধি আধারের বুকে আলো ঘুমিয়েছিল। আলোকে দেখে আধার মুচকি হেসেছিল। আজ দুজন দুই দিকে। ভাগ্য কখন কি করে তা মানুষের বোঝা ভার। সকালে আলো নাস্তা করছিল, আধার হয়তো উপরে ফ্রেশ হচ্ছিল। আলো, আলো, বলুন, তৈরি হয়ে নে। কেন? ডাক্তারের কাছে যাবি তাই? দরকার নেই। তর্ক না করে যা বললাম তাই কর। দরকার লাগলে আমি একা চলে যাব। বললাম তো, তুই গিয়ে তৈরি হ। কলিং বেল বেজে উঠল ওই মুহূর্তে। আজ আবার কে এলো? আপনি দাঁড়ান, আমি খুলছি। আলো দরজা খুলে যে মানুষটাকে দেখলো তাতে তার চোখ কপালে। মা তুমি? কেমন আছো মা? মা তুমি? আধারের মা আলোর কথায় কোনো জবাব না দিয়ে ভেতরে গেল। তার মুখ গম্ভীর। পেছন থেকে মকবুল চাচাও এলো। মা তুমি কেমন আছো? আর হঠাৎ এখানে? দাঁড়াও আধার। কি মা? যারা? যারা? মা তুমি যারাকে চেনো? যারা? যারা কোথায় ও? মা ও হয়তো ঘরে, আমি ডেকে দিচ্ছি, থাক। আলো, জি মা, যারাকে ডেকে আন। ঠিক আছে। আলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার আগে যারা হাই তুলতে তুলতে নিচে নেমে এলো। আধার বেবি এই মহিলাকে। আধারের মা যারার গালে ঠাস করে কষে এক চর বসালো। আপনি আমাকে মারলেন কেন? আধারের সাথে থেকেছো আর আমাকে চিনতে পারছো না তুমি? আমার ছবি আধারকে তোমাকে দেখায়নি? আপনি আধারের মা? তুমি এখানে কেন? আশা করি ঢাকায় তোমার বাড়ি আছে, সেখানে না গিয়ে তুমি এখানে আমার বাসায় উঠলে কেন? আধারের মায়ের কথাই সব চুপ। কি হলো, উত্তর দাও। না, আমি আধারকে মিস করছিলাম তাই এখানে এসেছি। তুমি এসে কি দেখলে না ওর ঘরে বউ আছে? এই মেয়েটাকে তো আমি ওর বউ হিসেবে মানিই না। আরেকটা চর পড়ল যারার গালে। আপনি আবার আমার গায়ে হাত তুললেন? তোমাকে যে পুলিশে দেয়নি সেটাই যথেষ্ট। বিদেশ থেকে তুমি আমার ছেলের পেছনে পড়েছ। ওনার কথা শুনে আধার আলো অনেকটাই অবাক। মা তোমরা কি মনে করো আমি আমার ছেলের খবর নেই না? আমি আমার ছেলের সব খবর রাখি। ও যখন ছোট ছিল ওর বাবার ইচ্ছা ছিল আমাদের ব্যবসা ও সামলাবে, তাই ওকে ছোটবেলায় বিদেশে পাঠিয়ে দেওয়া হলো পড়াশোনার জন্য। কিন্তু ও হয়তো ভেবেছিল আলোর কারণে ওকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইলে আলোর জন্য অন্য একটা লোক রাখতে পারতাম, কিন্তু ওকে পড়াশোনার জন্য যখন বিদেশ পাঠানো হলো তখন আলোকে আমরা নিজেদের মতো মানুষ করি। আধারের সাথে তার ছোটবেলার বন্ধুত্ব থাকতো। দুজনে ওখানে একসাথে ছোটবেলায় গিয়েছিল। আধারের বন্ধু আমার স্বামীর বন্ধুর ছেলে ছিল। তারপর অনেক বছর পর এই যারা তাদের সাথে থাকতে গেল। যারা একটা গায়ে পড়া মেয়ে, আমি জানতাম। আমার ছেলে না চাইলেও জোর করে ওর সাথে ঘুরতে নিয়ে যেত, চলতে হতো একসাথে। সাইমন আমাকে সব বলেছে। যারা শুধু আমার ছেলের উপরেই নয়, অনেকের উপর ওর জোর খাটাতো। সাইমন বলার পর আমি আধারকে দেশে আসতে বললাম। আমার বিষয় না জেনে আমার ওপর এইসব বলতে পারেন না। আরেকটা চর খাওয়ার আগে এক্ষুনি এই বাড়ি থেকে বের হও। যাব না, তাহলে পুলিশ ডাকবো। ঠিক আছে, আমিও দেখে নিব, অপমানের শোধ আমিও নিব। যারা গটগট করে চলে গেল। মা, আধার তুই কি জানতি তোদের বিয়েটা আমি চেয়েছিলাম বলেই হয়েছে? জারার কথা শুনে আমি ভয় পেয়েছিলাম, যদিও তুই জারার কথা আমাকে বলতে চেয়েছিলি যেদিন আমি আলোকে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু আমি শুনিনি। আমি চেয়েছিলাম আলোকে তুই বিয়ে কর, তাই আমি আমার বোনের মেয়ে আর তার হাজব্যান্ডকে আসতে বললাম আমার বাড়িতে। ওখানে বললাম ওর হাজব্যান্ডকে যেন আলোর সাথে অল্প একটু খারাপ ব্যবহার করে, যাতে আধার রাজি হয় আলোকে বিয়ে করতে। জানি কাজটা ভালো হয়নি, কিন্তু মা হয়ে ছেলের জন্য এটা তো করতে হলো ওর জীবন বাঁচাতে। এটা করার জন্য জারার মতো মেয়ে আধারের জীবনে আসতে পারেনি, সেটাই বা কম কি? আলো জানতো না এইসব নিয়ে, কারণ আলো তোকে ভয় পেত। অবশেষে তোদের বিয়েটা হলো। আধারের মায়ের কথা শুনে দুজনে চুপ করে দাঁড়িয়ে আছে। বিয়ের পরে যখন ম্যানেজার আমাকে বলল ঢাকার অফিসে সমস্যা হয়েছে, আমাদের কাউকে পাঠাতে হবে, তখন কিছু আঁচ করতে পেরেছিলাম আমি। তোকে বলার পর আমি আবার ম্যানেজারকে ফোন দিয়ে জানতে পারলাম তুই ম্যানেজারকে বলতে বলেছিস এসব কথা। ওনার কথা শুনে আলো আধারের দিকে তাকালো। আধার আলোর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আধার হয়তো লজ্জা বোধ করছিল, মাথাটা খানিকটা নিচের দিকে নামিয়ে নিল। শুনে আমিও খুশি হয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে তোদেরকে ঢাকায় পাঠিয়ে দিলাম। কাল রাতে মকবুল আমাকে বলল একটা মেয়ে এসেছে তোদের এখানে। বাড়িতেও চেঁচামেচি শুনতে পেরে আমাকে সব জানালো। আমি দেরি না করে চলে এলাম। আধার, তুই জারাকে কিভাবে থাকতে দিলি বাসায়? কিভাবে? মা, আসলে থাক, আধার আর শুনতে হবে না কিছু। আলো হয়তো তোর সাথে ভালো নেই, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।
কি সিদ্ধান্ত? আমি আবার আলোকে বিয়ে দেব। বাক্যটা শুনে দুজনের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলছে এসব? আধারের বুক মনে হয় ফেটে যাচ্ছে। আলো বেচারের চোখ দিয়ে টলটল করে পানি পড়তে শুরু করলো। মা, তুমি কি বলছো? হ্যাঁ আলো, আমি সাইমনের সাথে তোর বিয়ে দেব। আমার ছেলের সাথে থেকে তোর আর কষ্ট করতে হবে না। কিন্তু মা, শোনো আমার কথাটা। চুপ আলো, ছোট থেকে আমি তোকে বড় করলাম, এটা শোনার জন্য নয়। আমার কথার অবাধ্য তুই হবি, আমি চাই না। আলো কিছু বলল না। আধার ঠায় দাঁড়িয়ে আছে তার মায়ের কথা শুনে। সাইমন বাসায় এলো। সাইমন, জি আন্টি, কাল তোমার আর আলোর গায়ে হলুদ হবে, পরশু বিয়ে। তোমার আপত্তি নেই তো? বাবা মায়ের আপত্তি না হলে আমি রাজি, ওনাদের আমি জানাবো। ঠিক আছে। আধার তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাবে এটা দেখা কতটা কষ্টের বোঝানো যায় না। আলো চুপ করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। এই সময় এরকম উল্টাপাল্টা কেন হয়ে গেল চিন্তা করছে সে। এত দূর এগিয়ে গিয়ে সবটা ভেঙে যাবে। আলো, তুই ঘরে যা, আজ থেকে আর আধারের সাথে তুই থাকবি না। আলো কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। সাইমন, তুমি নিচের রুমে গিয়ে শুয়ে পড়ো। জি আন্টি। আধারের মা চলে গেল। সাইমনও চলে গেল। পড়ে রইল আধার। আজ এতটা কষ্ট হচ্ছে আধারের ভেতরে, অনেক কষ্ট লাগছে তার। বুক চাপা কষ্ট হচ্ছে আধারের। আলো নাকি অন্য কারো হয়ে যাবে। ভালোবাসার কথাটাও জানায়নি আলোকে। এতটা ভালোবেসেও জানানো হলো না। আধার অনেক বেশি কষ্ট পাচ্ছে। কেউ তার বুকের কলিজাটা, হৃৎপিণ্ড সব যেন ছিঁড়ে ফেলছে। আধারে চিৎকার করতে ইচ্ছা হচ্ছে, তাও পারছে না সে। কষ্ট যে সে আগে তেমন পায়নি, তাই কষ্টের সাথে সে নতুন পরিচিত। আধার হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। চোখ বেয়ে বেয়ে আধারের পানির দানা ঝরতে লাগলো। কষ্টে বুকে ফেটে মনে হয় রক্ত ঝরছে। সকালে আধারের মা তার খুব কাছের কিছু আত্মীয়দের ডাকলো। ছোটখাটো করে আলো আর সাইমনের বিয়ে হবে। আলো এখনও ঘর থেকে বের হয়নি। আধার আস্তে আস্তে নিচে নামলো। সবাই কাজ করছে। বিকেলও হয়ে আসছে। বিকেলে নাকি তাদের গায়ে হলুদ হবে। আধার চিন্তা করছে, কয়েক মাস আগে তাদের গায়ে হলুদটাও এইভাবেই হয়েছিল। আজ আবারও হচ্ছে, তবে পাত্রটা বদল। আমার জায়গায় আজ সাইমন। হায় আল্লাহ, এতটা ভালোবাসলাম, তারপরেও নাকি আলোর সাথে আমি থাকতে পারবো না। আমি নাকি ভালো না, আলোকে সুখে রাখতে পারবো না। তা কে আলোকে সুখে রাখবে? সাইমন, যে কিনা আমার বন্ধু কাল আমার বউকে বিয়ে করবে। কি রহস্য ঘন দুনিয়া রে। হয়তো আলোকে ভালোবাসি কথাটা বলা হয়নি, তাই বলে ওর সাথে কি বিয়ের পর খারাপ ব্যবহার করেছি? সুখেই তো রেখেছিলাম। আচ্ছা, আলোকে আমাকে সত্যি এই কদিনে ভালোবাসেনি? ও কি বুঝতে পারেনি আমি ওকে ভালোবাসি? ভাবতে ভাবতে আধারের মুখে তাচ্ছিল্যকর হাসি দিল। আধারকে ধাক্কা দিয়ে সবাই আলোকে নিয়ে নিচে গেল। কি সুন্দর লাগছে আলোকে, কতটা সুন্দর লাগছে দেখতে। সেদিনও লেগেছিল, তবে আজ অন্যরকম লাগছে। সাইমনকেও নিয়ে এলো, সবাই ছবি তুলবে বলে। সাইমনেরও হলুদ সাজ। আধার এইসব দেখে আর সহ্য হচ্ছিল না। আধার উপরে চলে গেল। আজ সে দেখবে আলো কাকে ভালোবাসে। একবারও কি না করেছে এই বিয়েটা? আধার তার পাশের রুমে গেল। এখানে প্রায়ই আলো আসে, হয়তো ডায়েরিটা এখানে লুকিয়ে রেখেছে। আধার খুঁজতে শুরু করলো, কিন্তু পাচ্ছে না। রাগে আধার ঘরের সবকিছু ফেলে দিচ্ছে। ওয়ার্ড্রবের ভেতরে তার সেই ডায়েরিটা পেল। ডায়েরিটার সবটাই প্রায় লেখা হয়ে গিয়েছে। আধার ডায়েরির প্রথম পৃষ্ঠায় গেল, যেটা সে সেদিন পড়তে পারেনি, আজ পড়বে। আধার পড়তে শুরু করলো, আমার ডায়েরি, আমার জীবন কাহিনী। আমার জীবনটা শুধু একটা মানুষকে ঘিরে, যে আমার সবকিছু জুড়ে বিরাজ করছে, যার মুখের একটা কথা আমার কাছে আমার জীবন প্রণালী, যে বিহীন আলো অন্ধ, যার আলোয় আমি আলোকিত। আলোর জীবনে সে মানুষটা ছাড়া অন্ধকারময়। সে মানুষটাকে আমি আমার জীবনে প্রথম স্থান দিয়েছি, যার এক কথায় আমি সব করতে রাজি, শুধু মৃত্যু ছাড়া। কারণ সেটা ইচ্ছা করলেই আমি পারবো না, এটা একমাত্র আল্লাহর হাতে। ভালোবাসা তো মানুষকে মরতে শেখায় না, ভালোবাসা বাঁচতে শেখায়। শুধুমাত্র ভালোবেসে এই পৃথিবীতে কত মানুষ বেঁচে আছে তা আমাদের ধারণার বাইরে। ভালোবাসা মানুষের বাঁচার অনুপ্রেরণা। মানুষটাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি, মানুষটার একটু কষ্টে আমার বুকটা যেন ফেটে যায়। ছোট থেকে উনি আমাকে কষ্ট দিলেও মানুষটার জায়গা একটুও সরেনি, বরং আরও বেড়েছে। মানুষটাকে খুব বেশি ভালোবাসি, যতটা ভালোবাসি তার বেশি ভয় পাই, যার কারণে ভালোবাসি বলা হয়নি। আমার সব কিছু জুড়ে শুধু আধার আধার আর আধার বিরাজ করে। কারণ আধারকে যে আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি আধারকে। কথাগুলি পড়তে পড়তে আধারের চোখ ঝাপসা হয়ে আসছিল, টলমল করে পানিতে। চোখ দিয়ে পানি পড়ছে আধারের। সবটা ডায়েরি পড়া সম্ভব নয়, তবে এইটুকু দেখে বুঝতে পারল ডায়েরি জুড়ে শুধু তার কথাই আছে। আধার আলোর শেষের লেখা পাতায় গেল। তারিখটা দেখল আধার। লেখাটা যারা আসার আগের দিনের লেখা। সেখানে লেখা ছিল, আলহামদুলিল্লাহ, জীবনে এমন একটা খুশি আল্লাহ আমাকে না চাইতে দিল। আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া। আজ অনেক বেশি খুশি আমি। এই খুশির খবরটা আমার স্বামী শুনলে কি করবে জানি না আমি, কিন্তু আমি জানাবো। আজ এত বড় একটা খবর পেলাম, আর তাকে জানাবো না তা কি হয়? আল্লাহ, আমি অনেক খুশি। কাল রাতে ও অফিস থেকে আসলে আমি ওকে খুশির খবর দেব, সারপ্রাইজ। আর লেখা ছিল না। আধার ভাবতে পারছে না আলো কি নিয়ে এতটা খুশি ছিল। চিন্তা করছে কিন্তু পারছে না। আধার নিচে যাওয়ার সময় একটা জিনিস পেল ফ্লোরে। সেটা আধার কুড়িয়ে নিল, একটা প্রেগনেন্সি কিট, যেটা রেজাল্ট ছিল পজিটিভ। আধারের চোখ পেয়ে আনন্দে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আধার এক দৌড়ে নিচে গেল।
সবার সামনে আলোকে টেনে জড়িয়ে ধরল। হাউমাউ করে কেঁদে উঠল আধার। তার কাণ্ড দেখে সবাই অবাক। আলো, আমি খুব খুশি, আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমিও অনেক শুকরিয়া আদায় করছি। আলো, তুই শুধু আমার। আলো, তোকে আমি খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। তোকে আর কারো হতে দেব না আলো। ভালোবাসি তোকে, ভালোবাসি আমি আমাদের অনাগত সন্তানকে। তোদের ছাড়া আমি বাঁচব না, খুব ভালোবাসি। আধার আলোকে জড়িয়ে ধরে কান্না করেই কথাগুলি বলছিল। আধারের কথা শুনে আলো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। নিজের বুক থেকে আলোকে সামনে আনলো। আলোর দুই গালে হাত রেখে বলল, তুই শুধু আমার, আর কারো না, আর কারো সাথে আমি তোর বিয়ে হতে দেব না। আলো, আমাকে যদি আগে তুই বলতি তুই মা হবি, তাহলে এটা না করে অন্য একটা প্ল্যান বের করতাম। আলো আধার একসাথে বলে উঠল, মানে 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 কি সাইমন? দোস্ত, মানে হলো আন্টি এটা অভিনয় করলো তোদের এক করার জন্য। কি বলছিস কি? হ্যাঁ আধার, সাইমন ঠিকই বলেছে। তার মানে এইসব মিথ্যা ছিল মা? হ্যাঁ আলো, সব সাজানো ছিল। আন্টি, এবার আমি যাই, না হলে সাইমন জানতে পারলে ভুল বুঝবে আর আমার 13টা বাজিয়ে দেবে। আমি যাই। দাঁড়া, সাইমনকে? না মানে দোস্ত। মানে সাইমনটাকে দোস্ত বলছি। বল, ও আমার গার্লফ্রেন্ড। কি? আসলে আমি তো জানতাম তুই এইসব ভালোবাসা টালোবাসা পছন্দ করিস না, তাই আর কি তোকে বলিসনি, তাই তো? তোকে আমি আন্টি মার খাওয়ার আগে আমি যাই। সাইমন দাঁড়াও। বলুন আন্টি, সাইমুমের সাথে আমার কথা হয়েছে। আপনি সাইমুমের নাম্বার পেলেন কোথায়? আমি কেন পাবো? তোমার ফোন থেকে ও আমার নাম্বার নিয়েছে। কি বলেন আন্টি? ও আসছে হয়তো। আসছে মানে এসে গেছি। সাইমুম, তুমি? বিয়ে করতে চলে এলাম। বিয়ে মানে আজ গায়ে হলুদ, তারপর কাল বিয়ে। কার মা? তোর আর সাইমনের। তোর বাবা মা কাল আসবে। আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন 4 জন নতুন করে তৈরি হয়ে এসো, হলুদে বসবে। আধার আলোকে ধরে ধরে উপরে নিয়ে গেল। আজ আলো, আধার, সাইমন, সাইমুমের বিয়ে। সবাই এসেছে, খুব খুশি সবাই। বিয়ে সম্পন্ন। বিয়ের পর সাইমনের বাবা মা সাইমনকে নিয়ে তাদের বাড়ি চলে গেল। রাতে খাবার খেয়ে সবাই নিজেদের রুমে গেল। আলো ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আধার গিয়ে কোলে তুলে নিল আলোকে। কি করছেন? চুপ। কেন? আজ থেকে দুজনকে তুমি করে বলবো। আমি পারবো না, মার দেব, তাও পারবো না। ঠিক আছে, কথা বলবো না। বলবো। তাহলে বলো। কি? ভালোবাসি কথাটা? আগে আপনি। না মানে তুমি। ভালোবাসি আলো, খুব বেশি ভালোবাসি তোমায়। আমিও তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। আমাকে আগে বললে না কেন? তুমিও তো বলনি। তুমিও তো বলতে পারতে। হয়েছে, আর মুখে মুখে তর্ক করতে হবে না। এখন থেকে কিন্তু আমাদের সন্তানের জন্য তোমাকে সাবধানে থাকতে হবে। থাকবো। নিজেরও যত্ন নিতে হবে। নিব। কোনো কাজ করবে না তেমন? করব। কি? মানে কাজ ছাড়া কি থাকা যায়? কাজের 10টা লোক রেখে দিব। একটুও যদি কাজ করতে দেখি মার দেব। এই অবস্থা তুমি আমাকে মারবে? কথা না শুনলেই মায়ের। হায় রে পাগল রে, হাত ব্যথা করছে কেন? কখন থেকে কোলে রয়েছ বলো তো? তার উপর দুজন কোথায়? একজন তুমি, আরেকজন তোমার ওই মিষ্টি পেটের ভেতর। দুষ্টু। হয়েছে, এখন ঘুমাতে হবে, চলো। কিছু খাবে? না, ভালো লাগে না। কেন? বমি পায়। কাল ডক্টর দেখিয়ে আনবো। লাগবে না। চুপ। আচ্ছা। আধার আলোকে বিছানার ওপর রাখলো। একটু পানি খেয়ে ঘুমাও। আধারের বুকে আলো মাথা রেখে নিশ্চিন্ত শুয়ে আছে। তুমি আমার খুব যত্ন নিচ্ছ, তাই না? এই সময় তো নিতেই হবে। অথচ আমাদের দেশে এই অবস্থায় কত মেয়ে কত কষ্টই না করে থাকে। অনেকের শাশুড়ি ভালো হয় না, কষ্ট দেয়। এই সময়ে তারা বউদের দিয়ে কাজ করায়, ভালো করে খেতে পারে না। কারো কারো স্বামী তাদের সাথে একটু ভালো ব্যবহার করে না। কতই না কষ্ট করে একটা সন্তানকে তারা দুনিয়াতে আনে। আলো, তবে প্রতিটা স্বামীর উচিত নিজের বউয়ের পাশে থাকা। এই সময় তার একটু যত্ন নেওয়া। একটা মেয়ে অনেক কষ্টে একটা বেবিকে তার গর্ভে বড় করে, তাই একটু সহানুভূতি দেখানো দরকার স্বামীদের। আর সব মেয়েরা এই সময় চায় তার স্বামী তার পাশে থাক, তার খেয়াল রাখুক। আর প্রতিটা শাশুড়ি যদি মায়ের মতো হতো, তাহলে বউদের কষ্ট হতো না। আল্লাহ সবার সব সমস্যা দূর করুক। আর প্রতিটা গর্ভবতী মেয়েদের প্রতি আল্লাহ যেন সহায় হয়, তাদের যেন কষ্ট না হয়। আর সব স্বামীরা যেন তোমার মতো হয়। পাগলি, আমারই। এখন ঘুমাও। দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গেল। এখন আলোর 8 মাসের ওপরে চলছে। 9 মাস পড়বে। আধার আলোকে খুব যত্ন নেয়। আধারের মাও একটু পরপর আলোকে খেতে বলে, মুখের সামনে খাবার ধরে রাখে। আধারও অফিস থেকে একটু পরপর তার খবর নেয়। প্রতি মাসে তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। রাতে অল্প সময় আলোর সাথে গল্প করে। সারাদিন কি করলো না করলো তা জানে। আধার আলোকে কোনো কাজ করতে দেয় না। যেদিন আলোর শরীরটা খুব খারাপ লাগে, আধার অফিসে যায় না। আলোকে খুব যত্নে রেখেছে তারা। আমার জানটা অনেক রাগ করেছে, আমার জানটাকে অনেক ভালোবাসি। জান, রাগ করো না প্লিজ। জান, আজ কাজে ব্যস্ত ছিলাম, তাই ফোন দিতে পারিনি। সরি বউ আমার। থাক, আমার খবর নিতে হবে না। আমার লক্ষ্মী বউ, আর হবে না। সরি। থাক আর বলতে হবে না। আধার আলোকে জড়িয়ে ধরল। আমার না ভয় করছে। কেন ভয় লাগছে? যদি কিছু হয়ে যায়
চুপ, আর বলবে না এসব। আল্লাহ রহমতে কিছু হবে না। তোমার মেয়ে হলে খুশি না ছেলে? আল্লাহ যা দেয় তাতেই খুশি। আমার সাইকো বরটা। আধার আলোর এক ফুটফুটে মেয়ে হয়েছে। আলো ঠিক আছে, খুব খুশি তারা। মেয়েকে নিয়ে সারাক্ষণ আনন্দে থাকে আলো আধার। সবার ভালোবাসা পূর্ণতা পায় না, তবে আমরা আশা রাখি যেন আমাদের সবার ভালোবাসা পূর্ণতা পায়। প্রকৃত ভালোবাসাকে আল্লাহ পূর্ণতা দান করুক।